Hello, Dark Darlings. Welcome to another ghostly call recording of Curiophyte. Curiophyte-এর আজকের ঘোস্টলি কল রেকর্ডিংয়ে আমাদের লেকটাউন এরিয়ার একটা হন্টেড ফ্ল্যাটের ব্যাপারে আপনারা জানতে পারবেন। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম, আমার বাড়ির কাছে এরকম একটা জায়গা রয়েছে যেখানে এরকম ঘটনা ঘটেছে। এই জায়গাতে এমন কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে যেটা সাধারণত দেখা যায় না বা সেগুলোর ব্যাপারে শোনা যায় না। কালপুরুষ ছিল এই বাড়িতে। আজকের এই রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর আপনিও যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, অথবা আমার থেকে কোনো গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো তীর্থঙ্কর, কেমন আছো? হ্যালো কৌস্তব, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। ব্যাপারটা হচ্ছে, তুমি বেশ কিছু বছর আগে লেকটাউনে থাকতে, এবং লেকটাউনে থাকাকালীন এখানে একটা ফ্ল্যাটে তোমরা 15 বছর ছিলে। শুরুর দিন থেকে শেষ দিন, যেদিন এই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছো, সেই দিন অবধি তোমাদের সাথে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের অতিপ্রাকৃতিক ঘটনা, এই ব্যাপার স্যাপারগুলো ঘটেছে। একদম ঠিক। আর যে জায়গাটার কথা বলছো সেটা আমার বাড়ির থেকে হয়তো খুবই কাছে, আমি তো চিনিও জায়গাটা। কি ঘটেছিল একদম শুরু থেকে তোমার কাছে জানতে চাই। এবং আরো একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এত নেগেটিভিটি, এত হরিফিক ব্যাপার কিভাবে ঘটলো, কারণটা কি ছিল, সেটাও জানতে চাই। ওকে, তাহলে কি ঘটেছিল একদম শুরু থেকে শুরু করো। সবার প্রথমে কিউরিওফাইটের সকল শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার। আমি তীর্থঙ্কর সিনহা। আমি আজ থেকে 4 বছর আগে লেকটাউনে থাকতাম, এখন আমি হাবড়ায় থাকি। লেকটাউনে একটি বাজারের পাশে আমাদের ফ্ল্যাটটা ছিল। তার আগে বলতে চাই যে আমাদের ফ্ল্যাটের ঠিক অপোজিট একটি পাড়া ছিল। সেই পাড়াতে আমাদের 100 বছরের পুরনো বাড়ি, সেই বাড়ি এখনো রয়েছে। সেইখানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আমরা তিন ভাই, আমার মা বাবা, এবং আমার বড়দার বিয়ের কারণে, বিয়ে হয়ে গেছিল, সেই কারণে আমাদের ওই বাড়ি থেকে বেরিয়ে আমাদের একটি ফ্ল্যাট কিনতে হয় তাড়াহুড়ো করে। সুতরাং বাবা সেই সময় ওই আমার বাড়ির কাছে মেন রাস্তার ওপরে একটি ফ্ল্যাট পায়, সেই ফ্ল্যাটটি ক্রয় করে। যেহেতু আমার এরিয়ার মধ্যে, সেহেতু ফ্ল্যাট ক্রয় করার আগে অত কিছু ঘটনা মানে লোকে সার্চ করে না। বাড়ির সামনে যেহেতু দুটো বাড়ি যোগাযোগ করতে সুবিধা হবে। এবং ফ্ল্যাটটি যেদিনকে প্রথম কিনেছিল, ফ্ল্যাটটি কিনেছিল 2006-07, ঠিক আছে। যেদিন কিনেছিল সেদিন থেকে আমরা 2021 ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। সেই দিন পর্যন্ত, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিছু না কিছু আমাদের সঙ্গে কনস্ট্যান্টলি অপ্রাকৃতিক, আনন্যাচারাল, যেটাকে অনেকে ভৌতিক বলে, যার যেটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে সবকিছুই আমাদের সঙ্গে ঘটেছিল। ইভেন এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গল্প ভূতের গল্প আমরা সবাই শুনতে ভালোবাসি, ভূতের গল্প আমরা সবাই শুনি। কিন্তু ভূতের গল্পটা যখন নিজের সঙ্গে সত্যিকারের ঘটে, তখন গল্পটা যখন ঘটনা হয়, নিজের সাথে সত্যিকারের ঘটে না, তখন বোঝা যায় কোনটা সুন্দর আর কোনটা ভয়ানক। ঠিক আছে, যাদের সঙ্গে ঘটেছে তারাই জানে। আর যারা শ্রোতা, যারা শোনে, তাদের শোনা ছাড়া আর কিছুই, ওইটাই তাদের কাছে আনন্দ। এবার আমি আমার গল্পটা শুরু করি। প্রথমে আমরা ফ্ল্যাটটা কিনি 2006-07 মিডিলে, ওই জুন জুলাই মাসে। তো কেনার পর আমরা ওই ফ্ল্যাটে, যেহেতু আমার পুরনো বাড়ি এবং নতুন ফ্ল্যাট দুটির ডিস্টেন্স খুব কম ছিল, মানে পায়ে হেঁটে 2-3 মিনিটের রাস্তা, তার জন্য প্রথমে আমরা ফ্ল্যাটটিতে থাকিনি। প্রথমে আমরা ফ্ল্যাটটি কিনে ফ্ল্যাটটিতে একটি গৃহপ্রবেশ করে বাবা। আমাদের পুরনো বাড়ির দুতলা বাড়ি, তো ওপরের তলে প্রচন্ড গরম হতো গরমকালে, তার জন্য আমরা দিনের বেলায় গিয়ে ফ্ল্যাটটিতে থাকতাম, এবং রাতের বেলায় আবার আমরা সবকিছু শিফট করতে পারিনি বলে আমরা পুরনো বাড়িতে এসে থাকতাম প্রথম।
গৃহপ্রবেশ যখন হয়েছিল তখন 3 রাত বাড়িতে থাকা হয়েছিল ওই হ্যাঁ, 3 রাত বাড়িতে থাকা হয়েছে, সম্পূর্ণ নিয়ম সবকিছু কমপ্লিট করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। হুম। এবং ইভেন ইভেন তখন যখন আমরা 3 রাত থেকেছি, সত্যি কথা বলতে তখন আমরা কিচ্ছু অনুভব করিনি, কারণ 3 রাত বলে যে বাড়ির লোককে থাকতে, আমাদের বিশাল বড় ফ্যামিলি, মানে যেই আমাদের পুরনো বাড়ির যে বাড়িটা, ওই বিশাল বড় ফ্যামিলি, আমরা ওই ফ্যামিলি থেকে লোক এসে আমাদের ওইখানে সবাই মিলে থেকেছিলাম, তার জন্য আমরা অনেক লোক থাকার কারণে কিছু অনুভব করতে পারিনি। হুম। ঠিক আছে। আমি একটি জিনিস বলতে চাই, লোকে বলে একটা ফ্ল্যাট কিংবা একটা ঘর হন্টেড হয়, কৌস্তব আমাদের পুরো বিল্ডিংটা হন্টেড। আচ্ছা। পুরো বিল্ডিংটা, মানে বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত, বিল্ডিং এর সামনে একটি অশ্বত্থ গাছ আছে, সেখান থেকে শুরু করে বিল্ডিং এর এন্ড পর্যন্ত, এন্ডের দেয়াল পর্যন্ত পুরো জায়গাটা হন্টেড। ঠিক আছে। মানে বিল্ডিং এর একটা জায়গাতেও আমি ভৌতিক বলে তার বাইরে রাখবো না। ছাদ থেকে শুরু করে, সিঁড়িঘর থেকে শুরু করে, সিঁড়ি থেকে শুরু করে, সিঁড়ির মিডিল থেকে শুরু করে, পেছনে দারোয়ানের ঘর থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু, সব জায়গা কি করে একটা জায়গা এতটা হন্টেড হয়, আই ডোন্ট নো। ঠিক আছে। ইভেন আমি গল্পটা তবে শুরু করি। প্রথমে প্রথম কিছুদিন যাবার পর একদিন আমার মানে আমার দাদার তখন বিয়ে হয়ে গেছে, দাদার বিয়ে হয়ে যেতে বৌদি বাবার মায়ের শরীর খারাপের কারণে বৌদির বাপের বাড়ি যায়। বৌদির বাপের বাড়ি যাওয়ার কারণে দাদার একটি ঘর ছিল। ও আমি বিল্ডিংটা একটু আগে ডেফিনেশনটা দিই, মানে এটা দিয়ে দিই বিল্ডিংটা কেমন ছিল, সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। রাস্তা দিয়ে ঢুকে একটি লম্বা লেন, গেট মানে গেট খোলার পর একটু লম্বা লেন, এবং বিল্ডিং এর ঠিক মাঝ বরাবর থেকে বিল্ডিং এর সিঁড়িটি উঠেছে। ঠিক আছে। সিঁড়িটি উঠে আমাদের 3rd ফ্লোরে ফ্ল্যাট ছিল। আর যখন রাস্তা দিয়ে ঢুকলাম, হাফ দিয়ে সিঁড়িতে উঠলাম, ওই বাদ বাকি হাফের পর পেছনে গিয়ে দারোয়ানের ঘর প্লাস দারোয়ানের পায়খানা বাথরুম, ওখানে অনেকটা ওপেন স্পেস আছে। আচ্ছা। ঠিক আছে। 3rd ফ্লোর আমাদের ফ্ল্যাটটা ছিল। 3rd ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে রাইট সাইডে আমাদের ফ্ল্যাটটা ছিল। রাইট সাইডে দুটো ফ্ল্যাট, টোটাল 2200 স্কোয়ার ফিট। দুটো ফ্ল্যাটকে জয়েন্ট করে একটি ফ্ল্যাট করা হয়েছিল। ওই একটি যে ফ্ল্যাট করা হয়েছিল, ওই বড় ফ্ল্যাটটি আমরা ক্রয় করেছিলাম। ঠিক আছে। ফ্ল্যাটের ভেতর যখন আমি ঢুকছি, ফ্ল্যাটের গেট ওপেন করার পর ফার্স্টে আমার লেফট হ্যান্ডে পরে আমাদের কিচেনের পর পরে আমাদের একটা মানে যেটা হল ঘরের সঙ্গে কানেক্টেড বাথরুম, অ্যাটাচ বাথরুম। তারপর পরে আমার বর্দার ঘরের ঠিক রাইট হ্যান্ডে আমার বাবা মায়ের ঘর, আর বাবা মায়ের ঘরের সামনে হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের আবার বাবা মায়ের ঘরের ঠিক অপোজিট ডাইনিং রুম থেকে বের হলে আমার মেজদার ঘর। ঠিক আছে। আমার মেজদার বিয়ে হয়েছিল, মেজদার ঘরে মেজদার বউ যেহেতু বাপের বাড়ি গেছিল, ওই ঘরে শুয়েছিল। ঠিক আছে, দুপুরবেলায়। এবং আমি, আমার বাবা মা এবং বড়দা অন্য একটি ঘরে শুয়েছিলাম। ওই দুটি ঘরের মধ্যে বাবা মায়ের ঘরে শুয়েছিলাম। তখন ঠিক দুপুর 2:30-3টে আমাদের 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। আর একটা জিনিস বলতে চাই, আমাদের হচ্ছে গরুর খাটালের বিজনেস ছিল। ঠিক আছে। খাটালের যেহেতু বিজনেস ছিল, সেহেতু আমাদের অনেক আর্লি মর্নিং উঠতে হতো, এবং 4টে 4:30 বাজলে আবার খাটাল চলে যেতে হতো বিকেল বেলাতে। ঠিক আছে। আমি পড়াশোনা করতাম, বাদ বাকি আমার 2 দাদা এবং আমার বাবা ওই খাটালের যেহেতু বিজনেস ছিল ওর সঙ্গে জড়িত। ইভেন আমাদের একটা মিষ্টির দোকানও ছিল, 2টি মিষ্টির দোকানও ছিল, মিষ্টির দোকানের কাজও করতে হতো। ওই দাদা যখন শুয়েছে, তখন ঠিক ওই 1:30-2টো খেয়ে দিয়ে শুয়ে পড়ে এবার তখন নতুন মোবাইল উঠেছে 2006-07। এবার তখন ওই নোকিয়ার যে ওই 6600 যে সমস্ত সেটগুলো ছিল, ওই সমস্ত সেট আমার দাদার কাছে ছিল। তো আমার দাদা বিছানায় শুয়ে মোবাইলটা ঘাঁটছে। অপোজিটে আমরা দরজা বন্ধ করে, আমি, মা, বাবা, বড়দা আমরা শুয়ে পড়েছি। তো অনেক ভোরবেলা উঠতে হতো, তার জন্য দুপুরবেলা একটু ঘুমাতে হতো, একটু জিরিয়ে নিতে হতো, নাহলে তো কাজে সম্ভব নয়। তো দাদা যখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হুট করে আমরা সবাই শুয়ে পড়েছি, খুব জোর চিৎকার করে, মা গো, বাবা গো বলে চিৎকার করে ওঠে। চিৎকার করে উঠতে সঙ্গে সঙ্গে আমার বাবা বলে, এই তোর দাদা চিৎকার করছে কেন রে, দেখ তো কি হলো। বলে আমি আর বড়দা আমরা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দাদার ঘরে যাই। এবং দাদার ঘরে যেতে যখন দাদার ঘরে ঢুকি, তখন দেখি দাদা লাফাচ্ছে তিরিং বিরিং করে, ভাই এক্ষুনি একজন এসেছিল, দেখ তো গেটটা খোলা কিনা। আমি দৌড়ে গিয়ে ফ্ল্যাটের যে আমাদের মেন এন্ট্রেন্স, আমি দৌড়ে গিয়ে দেখলাম ফ্ল্যাটের দরজা আমাদের বন্ধ, টোটালি বন্ধ। রান্নাঘরের দরজা বন্ধ, কিন্তু বাথরুমের, হলঘরের যে কানেক্টেড বাথরুম, হলঘরের বাথরুমের দরজাটা খোলা। আমি তখন ঘুরে এসে বললাম, না রে দাদা, চারিপাশ তো বন্ধই রয়েছে, কেন, কি হয়েছে? বলছে, না আমার খুব ভয় লাগছে। আমি বলছি কি হয়েছে বল। তখন আমি মা বাবাকে ডেকে আনি, এবং আমার বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর ভয় লাগছে কেন?
বলছে বাবা আমি এখানে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম, হালকা আমার মানে ঘুম ঘুম পাচ্ছিল, তার জন্য মোবাইল ঘাটছিলাম। অ্যাকচুয়ালি বৌদির সঙ্গে হয়তো চ্যাট ফ্যাট করছিল, জানি না। মোবাইল ঘাটছিলাম, বাথরুম থেকে একটি কুঁজো, সারা মাথায় নাকি সাদা চুল, একজন বুড়ি, ভয়ানক দেখতে থাকে, ভয়ানক দেখতে ওর ডেফিনেশন অনুযায়ী। নাকটি টিকালো লম্বা, চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, আর চুলগুলো পুরোপুরি পেছন দিকে ব্যাকব্রাশ করা, বড় বড় চুল, দৌড়ে এসে দাদার গায়ে ঝাঁপ খায়। দাদার গায়ে ঝাঁপ যেই খায়, মানে দৌড়ে এসে দাদার বিছনার উপর উঠে দাদার গায়ে ঝাঁপ খায়। দাদার যখন ঝাঁপ খায়, দাদা দেখছে সামনে দাঁড়িয়ে ঝাঁপ খেয়েছে, দাদা ওই ভয় আর্তনাদ করে উঠেছে, চেল্লাচ্ছিল যে কারণে। চিল্লাচ্ছিল, আর্তনাদ করে, মানে চিল্লে উঠেছে। চিল্লে উঠতেই মানে মা গো বাবা গো করে চিল্লে উঠেছে, বাঁচাও বাঁচাও করে। তখন আমরা দৌড়ে আসি। তখন আমার বাবা বলে, এই তোর ভুলভাল বকছিস, ভোরবেলা উঠেছিস, আম, তোর ঘুমটা মনে হয় ঠিক হয়নি, তুই একটু ঘুমিয়ে নে। তুই এই সময় তো ভুল করছে না, আমি এই ঘরে ঘুমাবো না একা, আমি তোমাদের ওই ঘরে গিয়ে ঘুমাবো। তখন মা বলে ঠিক আছে, পাশের তো বর্দার ঘর খালি আছে, বর্দার ঘরে তোরা 3 ভাই শুয়ে পড়, এই ঘরে আমি বাবা শুয়ে পড়ছি বলে ওকে আমরা আমাদের সঙ্গে নিয়ে গিয়ে শোয়াই, এবং পাশের ঘরে মা বাবা ঘুমিয়ে পড়ে। কৌস্তব ঠিক ও ঘুমিয়ে পড়েছে, ওকে আমরা বিছনায় শুতে দিয়েছি, আমি আর বর্দা নিচে শুয়েছি, মাটিতে বিছনা করে শুয়েছি। ওকে। ঠিক 4:30-5টা বেজেছে, বাবা যখন যাবে তখন বাবা ফ্ল্যাট থেকে চলে গেল, মাও চলে গেল, কারণ বিকেলে আমরা ওই পুরনো বাড়িতে থাকবো। ইভেন আমরা 2 ভাইও উঠে 3 ভাইও উঠে চলে যাবো, ফ্ল্যাটটা একদম লক করে দিয়ে যাবো, না রাতে আমরা ওই বাড়িতে থাকবো। তেমন যেটা আমি বললাম, গরমের জন্য আমরা ওই বাড়ি থাকি। আমি যখন দাদাকে ডাকছি, দেখি দাদার গা গরম, একদম আগুনের এতে পুড়ে যাচ্ছে, এত জ্বর এসছে, আর কোনো সেন্স নেই। আচ্ছা। আমি কোনো রকমের জল দিয়ে, মা বাবা যেহেতু বেরিয়ে গেছে, আমি বর্দাকে বললাম, বর্দা তুই আবার দৌড়ে গিয়ে বাবাকে মাকে ডেকে নিয়ে আয়, এর প্রচন্ড জ্বর এসছে, একে সামলানো যাচ্ছে না। বলে আমি চোখে মুখে জল দিয়ে ওকে কোনো রকমের তুলি। ওই যখন ওকে তুলি না, তখন ও আবার চমকে ওঠে, মানে ওই ভয়টা যেন ওর ভেতরে কাজ করেছে, মানে কোনো একটা এফেক্ট করেছে। ও আবার চমকে ওঠে, চমকে উঠতে ওকে কোনো রকমে আমরা চোখে মুখে জল দিয়ে তুলে, গা একদম মানে আমার কাঁধের ওপর হাত রেখেছে, গা মনে হচ্ছে একদম আগুনের মতন গরম। ওই অবস্থায় আমরা ওকে ওই বাড়ি নিয়ে যাই। নিয়ে গিয়ে তারপর ওই আমাদের পাড়ায় একটি শীতলা মন্দির ছিল, শীতলা মন্দির থেকে মা জল, যেহেতু ভয় পেয়েছে, মা জল ফল এনে দেয়। ঠিক আছে, ওই শীতলা মন্দিরের জল ফল দিয়ে ওর মোটামুটি কমে। ঠিক আছে, এটা গেল দাদার সঙ্গে ঘটনা, মেজদার সঙ্গে ফার্স্ট ইনসিডেন্ট গেল। এবার বাবা পরের দিনকে ওই ফ্ল্যাটে যখন ছিল, মানে আমরা যখন সবাই দুপুরবেলা ওই ফ্ল্যাটে লাঞ্চ করছি, লাঞ্চ করার সময় বাবা বলছে কালকে দাদার সঙ্গে এই ঘটনা ঘটেছে, ফ্ল্যাটটা কিনেছি, ধুর ভুলভাল, লোকে ভুলভাল বলছে, ওই বাড়িতে গেছি, নাটাই এই মানে দাদা, আমার দাদার নাম নাটাই, নাটাইয়ের এই অবস্থা হয়েছে, ভুলভাল লোকে বলছে। ও কিছু নেই, ও তোরা অত ভয় করতে হবে না। আমরা বরঞ্চ আহ, কাল দিয়ে, কালকে রবিবার, কালকে পূর্ণিমা আছে, কালকে একটা নারায়ণের সিন্নি দিই ফ্ল্যাটে, সিন্নি দিয়ে কাল দিয়ে আমরা রাতে থাকবো। তো আমরা সবাই বললাম ওকে, কোনো অসুবিধা নেই, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, আমাদের আর ওই বাড়িতে থাকতে হবে না। তখন আমি বললাম বাবা ওই বাড়ির যে বিছনাপত্রগুলো আছে সেগুলো কি হবে? বলছে ওগুলো ওখানে থাক, এখানে তো বিছনাপত্র এনেই দিয়েছি, আর যা যেটুকানি আনা সেটুকুনি হাতে করে নিয়ে চলে আসবো। পরের দিন কি আমাদের ঘটা করে সত্যনারায়ণের সিন্নি হলো, রবিবার ছিল আমার মনে আছে পৌষটা, বুঝলে। এবার সত্যনারায়ণের সিন্নি হবার পর আমার বাবার রাইট হ্যান্ডের বুড়ো আঙুলে একটি টিউমার হয়েছিল। টিউমারটা হুট করে মানে বেড়ে যায়, মানে বড় হয়ে যায়। বড় হয়ে যেতে এবার সত্যনারায়ণ সিন্নির পরের দিন বাবা বলছে টিউমারটা বেড়ে গেছে, আমার না ডাক্তার দেখাতে হবে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। বলে বাবা মঙ্গলবার দিনকে ডাক্তার দেখায়, এবং ডাক্তারবাবু বলে যে বুধবার দিনকেই অপারেশন করতে হবে, কারণ এত বড় হয়ে গেছে, এটা অপারেশন না করলে খুব একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, হয়তো আঙুলটাই বাদ দিতে হবে। ইভেন বাবা আর অপারেশনটি করায় আরজিগর থেকে, এবং পুরোপুরি সাকসেসফুল হয়। সাকসেসফুল হতে আমার বাবার রাইট হ্যান্ড মোটামুটি ক্রেপ দিয়ে, মানে এই দিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া হয়। ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিয়ে ভালো করে একদম অনেকটা, প্রায় 4টে সেলাই পড়েছিল। ওইভাবে নিয়ে আমরা বাবাকে রাত্রেবেলায় বাড়িতে নিয়ে আসি, দুপুরবেলা অপারেশন হয়। বাড়িতে নিয়ে এসে বাবাকে বলি বাবা তুমি কি কোন ঘরে শোবে? বাবা তখন বলে যে আমি ওই বর্দার যে ঘরটা, ওই ঘরটায় আমি শুয়ে পড়বো বিছনাতে, আমার তো পুরো বিছনাই লাগবে, কারণ আমার হাতে অপারেশন হয়েছে, মানে আমার হাতটা সোজা করে রেখে বালিশের ওপর শুতে হবে। বললাম ঠিক আছে, তো নিচে মা শুয়ে পড়বে, আর তোরা পাশের ঘরে শুয়ে পড়, আমাদের ঘরে গিয়ে তোরা 3 ভাই শুয়ে পড়। তখন আমার বৌদি আসেনি, তো আমরা 3 ভাই গিয়ে পাশের ঘরে শুয়ে পড়ি, ওই ঘরের বিছনায় বাবা শোয় এবং মাটিতে মা শোয়। রাত্রির কিছু কম করে হলো তখন 2টো থেকে 2:30 কৌস্তব, আমার মা হুট করে উঠে আমাদের দরজা ঠকঠক করছে। আমরা বেঘরে ঘুমাচ্ছি, আমরা দরজা খুলে বলছি কি হয়েছে মা, ডাকছো কেন?
আমার মা দেখি, মায়ের মুখটা দেখি ভয়ে একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ, তোরা একটু এই ঘরে আয় তাড়াতাড়ি। আমরা বলছি এই ঘরে যাবো কেন, কি হয়েছে? বলছে আয় না একটু দেখিয়া। আমরা বলছি, চলো দেখি। বলে আমরা 3 ভাই বাবার ঘরে ঢুকেছি। বাবার ঘরে যখন ঢুকেছি কৌস্তব, দেখছি যে বাবা বিছানায় শুয়ে আছে, হাতটি মানে যে হাতটা অপারেশন হয়েছে রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড দিয়ে চেপে ধরে বসে রয়েছে বিছানার ওপর। আর বাবার যে ওই ব্যান্ডেজ করা ছিল টাইট করে, একটা সরকারি হসপিটাল থেকে ব্যান্ডেজ করা মানে টাইট করে একটা অপারেশন করছে, যথেষ্ট টাইট। হ্যাঁ, নিকোপ্লাস ফিকোপ্লাস দিয়ে ব্যান্ডেজ করা ছিল। ওই ব্যান্ডেজটি দেখছি মানে ব্যান্ডেজ প্লাস তুলো বিছনার চারিপাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলা। মানে ধরো একটা ট্রিপল বেডের খাটের চারিপাশে ছুঁড়ে, মানে এখানে একটুখানি, ওখানে একটুখানি, এখানে একটুখানি, আর বাবার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন আমরা বাবাকে বলছি, বাবা কি হয়েছে বলো তো। আর বাবার মুখ দেখি মানে আরো ভয়ানক, বাবার মুখ একদম ভয়ে ছোট হয়ে গেছে, মানে বাবা একদম ভয় পেয়ে রয়েছে। আমাদের যেহেতু গরুর কারবার, এটা আমার বলাই শ্রেয়, আমাদের যেহেতু গরুর কারবার, বাবাকে বিহার থেকে পাঞ্জাব থেকে গরু আনতে হয়। বাবা রাত বিরাতে শ্মশান কবরস্থান সব জায়গায় শুয়ে অভ্যস্ত মানুষ। ঠিক আছে, যখন গরু আনতে হয় গাড়ি করে, গাড়ি যেখানে দাঁড়ায় 10-12টা করে গরু থাকে একটা লরিতে, লরি যেখানে দাঁড়ায় সেখানেই বিশ্রাম নিতে হয়। ওই ওই সমস্ত বাবা যে সময় থেকে বিজনেস করছে সেই সময় কিন্তু এত বড় এত ডেভেলপড হয়নি বিহার বলো আর আমাদের এই বাংলার বিভিন্ন এরিয়া বলো। তখন ওই রাস্তাঘাটেই রেস্ট নিতে হতো। বাবা প্রচন্ড সাহসী, সেই আমার সাহসী বাবার মুখ দেখছি ছোট হয়ে গেছে ভয়। আমরা তখন বাবাকে জিজ্ঞেস করি, বাবা কি হয়েছে বলো তো। বাবা বলে, জানিস তো আমি তো শুয়েছিলাম, আমার হাতে তো এই হাতে তো তেমন কোনো শাড়ি নেই, আমার তো আজকে অপারেশনের পর এমন কি ওরা ইঞ্জেকশন দিয়েছে, আমার ঘুম এসে গেছিল। তোর মাও নিচে ঘুমাচ্ছিল, ঠিক কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছে না আমার হাতের উপর চেপে কে বসে রয়েছে। আমি বলছি চেপে বসে রয়েছে মানে কি চেপে বসে রয়েছে? বলছে ধর একজন অবয়ব কিংবা একজন মানুষ লম্বা করে, প্রচন্ড লম্বা, হ্যাঁ, সে আমার হাতের আমার হাতটিকে আর তার একটি হাত দিয়ে চেপে ধরেছে, ধরে আমার যে জায়গাটা অপারেশন হয়েছে সেই জায়গাটার মধ্যে সে মনে হচ্ছে মানে কামড়ে কামড়ে আমার সেই জায়গাটি খাচ্ছে। আমি বলছি, "ভাই, এই সমস্ত ভুলভাল কথা বলছো, হতেই পারে না এই সমস্ত।" বলছে দেখ আমার অবস্থা, আমি দেখি বাবার হাত দিয়ে তখনও ব্লিডিং হচ্ছে। আমি বলছি কামড়ে খেলে তো কামড়ানোর ডাকতে হবে। বলছে না, কামড়ে আমার হাত খাচ্ছে না, সে দাঁত দিয়ে কামড়ে আমার হাতের মধ্যে যেই ব্যান্ডেজটা, ব্যান্ডেজটি ছুঁড়ে ছুঁড়ে মানে ব্যান্ডেজটি মানে মুখের মধ্যে করে নিয়ে থু করে ফেলছে। বুঝতে পারছো অবস্থা? হ্যাঁ, বুঝতে পারছি, বলো। ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমি বলছি তারপর? বলছে যেই আমি হা করে চিৎকার করে উঠেছি সঙ্গে সঙ্গে তোর মা উঠে গেছে, দেখলাম আমার হাত থেকে সরে জানলা মানে বাবা যেদিকে শুয়েছিল তার লেফট সাইডে জানলা ছিল, ওই জানলা দিয়ে রাইট সাইডে জানলা ছিল, জানলা দিয়ে মনে হলো সে মানে উড়ে গেল। আমি বলি কি বলছো? 2 দিন আগে দাদা বললো এমনি কথা, তো আজকে তুমি বলছো, তোমার কি মাথা খারাপ হয়েছে? 3 দিন আগে আমাদের বাড়িতে কি বলে সত্যনারায়ণের সিন্নি হয়েছে, ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, আমাদের সিংহাসন প্রতিষ্ঠা হয়েছে, কি উল্টোপাল্টা কথা বলো? বলছে দেখ আমার তোর সঙ্গে যেটা হয়েছে সেটা আমি বলেছি, আমার প্রচন্ড ভয় লাগছে, আমার এই জায়গাটা তুই বেঁধে দে। তখন আমি ক্লাস 9-10-এ পড়ি, আমার কাছে ফার্স্ট এড বক্স আছে, যেহেতু আমাদের ওয়ার্ক এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল, ওই ফার্স্ট এড বক্স থেকে আমি জিনিসপত্র বের করে ব্যান্ডেজ দিয়ে একটু নিকোপ্লাস দিয়ে বেঁধে দিয়েছি। এবার তারপর বাবা বলে যে দেখ তোরা ওই ঘরে শো, আমার ভয় লাগছে। তো মানে আমরা তো 3 জন মিলে শোয়া যায় না, তো মায়ের পাশে আমি শুয়ে পড়েছি, আর ওপরে বাবার এক সাইডে বর্দা শুয়ে পড়েছে, মেজদা গিয়ে ওই পাশের ঘরে শুয়েছে। তো ওই দিনটা ওইভাবে গেল। ঠিক আছে, আমার বাবা পরের দিন দিয়ে প্রচন্ডই ভয় ছিল, মানে বাবার মুখ চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল বাবা একটু হলেও ভয় পেয়েছে। গেল ইনসিডেন্টটা। হুম। পরের দিনকে বাবাকে আর মাকে বললাম, দেখো একটা কথা বলি, তোমাদের ঘরে তো ঠাকুরের সিংহাসনটা প্রতিষ্ঠা হয়েছে, বাবা যখন ভয় পাচ্ছে তুমি আর মা, বাবা তোমরা তোমাদের ঘরে শো, আমরা তো এই ঘরে বর্দার ঘরে আমরা শুচ্ছি। তখন বাবা বললো ঠিক আছে তবে তাই হোক। আর বর্দার ঘরটা না, বর্দার ঘরটাই মেন বলছি কৌস্তব, বর্দার ঘরটা না প্রচন্ড ঠান্ডা আমাদের অন্যান্য ঘরগুলোর তুলনায়। আর বর্দার ঘরের সঙ্গেই আমাদের নিচে যে অশ্বত্থ গাছটা ছিল, অশ্বত্থ গাছটা কানেক্টেড। ওকে, ওকে। মানে অশ্বত্থ গাছের ডালপালা গিয়ে বর্দার জানলা দিয়ে ঢোকে, হুম, বুঝতে পারছো? হুম, তিনতলা হুম, ঘর কানেক্টেড। আর বর্দার ঘরটা আমাদের অন্যান্য ঘরের তুলনায় প্রচন্ড পরিমাণ ঠান্ডা। বর্দার ঘরের আরো কিছু সমস্যা, বর্দার ঘরে কোনো ঘড়ি রাখলে সে ঘড়ি 2 দিনের বেশি ঠিক থাকে না, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। তখন তো আমরা অনেক ছোট কৌস্তব, তখন তো এই সমস্ত এত জিনিস হুম, নিয়ে আমরা মানে সোশ্যাল মিডিয়াও ছিল না, আর আমাদের রিসার্চ করারও কোনো জায়গা ছিল না, হুম, এত কিছু জানতাম না। আরো একটা জিনিস, বদ্দার ঘরে
2 দিন 3 দিন কি 1 সপ্তাহের বেশি লাইট টেকে না। আচ্ছা আচ্ছা। লাইট না টেকার জন্য এমন করা হয়েছিল যে আমাদের হলঘর থেকে একটি লাইন টেনে বর্দার ঘরে লাগানো হয়েছিল, হুম। তাতেও লাইট টিকতো না। ইভেন ইন দ্য ফিউচারে বর্দার ঘরে রাতে কেউ শুতো না, সন্ধে হলে ওই ঘরটা বন্ধ করে দেওয়া হতো। হুম। ঠিক আছে, এবার ওই বর্দার ঘরে আমরা ওই দিন রাতে শুলাম 3 ভাই, বিছনাতেই শুয়েছি। শুয়ে এবার জানলা দরজা সব বন্ধ করে শুয়েছি। বাবা যেহেতু বলে যে জানলা দিয়ে ভূত বেরিয়ে গেছে, মানে আমাদের ওই সময়কার কথা বলছি, তাই জানলাটা আগে বন্ধ কর। ঠিক আছে, জানলাটা বন্ধ করে আমরা শুয়েছি, জানলাটা দরজা সব বন্ধ করে আমরা 3 ভাই শুয়েছি। হালকা হালকা গরম, পাখা ফুল স্পিডে চলছে। আমরা 3 ভাই শুয়ে, মানে এটা কি বলবো, এটাকে শৈশবের একটা কাজ না, তখন মাথায় কিছু ছিল না, সেই জন্য আমরা গালাগালি করছি ভূতকে। হুম। এ ভূত, যদি তুমি থেকে থাকো তোমার গালাগালি করছি, তো আমরা আজকে 3 ভাই শুয়েছি, যদি তোমার ক্ষমতা থাকে আজকে আমাদের কিছু করে দেখাও। মানে যেটা হয় বুঝতেই তোমরা পারছো। চ্যালেঞ্জ করেছো বেসিক্যালি, যে জিনিসটা একদমই ঠিক হয়নি। একদম ঠিক, আমরা চ্যালেঞ্জ করেছি যে তোমার যদি ক্ষমতা থাকে তুমি আজকে আমাদের করে দেখাও কিছু, বলে আমরা নিজেদের মধ্যে গল্প করে আমরা ঘুমিয়ে পড়েছি করতে, কারণ আমাদের তো অনেক ভোরবেলা উঠতে হয়। হুম হুম ঘুমিয়ে পড়েছি। হুম। ঘুমিয়ে পড়তে ঠিক রাত্রির ঠিক ওই 2টো থেকে 2:30 সেম টাইম দেখছি প্রচন্ড মশা কামড়াচ্ছে। ঠিক আছে, আর গরম লাগছে। আর আমি বদ্দাকে বলছি ঠেলে, আমি শুতাম মিডিলে, আমার বদ্দা একদিকে শুতো, মেজদা একদিকে শুতো। আমি বদ্দাকে ঠেলে বলছি, এই গিয়ে মশা কামড়াচ্ছে, পাখাটা বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে কারেন্ট গেছে, দেখ তো কারেন্ট গেছে কিনা। হুম। বদ্দা ওঠেনি। বদ্দা না উঠে বদ্দা আবার মেজদাকে বলছে, এ ভাই তুই একটু উঠে দেখতো। আমার ডাকনাম পাপাই। পাপাই বলছে পাখা বন্ধ হয়ে গেছে, গরম লাগছে, দেখতো কেন, মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। তখন আমার মেজদা উঠে বসে বলছে, না কারেন্ট তো যায়নি, আমাদের ফ্ল্যাটটি যেহেতু মেন রোডের একদম ধারে, সেহেতু মেন রোডের যে মানে যে লাইট পোস্ট গুলো লাইট জ্বলে, আমাদের কারেন্ট গেলে তুমি জানো লেকটাউন এরিয়াতে একটা লাইট পোস্টও লাইন থাকে না। ঠিক আছে, হুম। আবার কারেন্ট আসলে সব একসঙ্গে কারেন্ট আছে। ঠিক আছে, তখন মেজদা বলছে, না না ওই তো লাইট পোস্টে লাইন আছে, কারেন্ট তো আছে। তখন বড়দা বলছে, তবে লাইটটা জ্বালাতো, দেখতো কেন পাখাটা বন্ধ হয়ে গেল। কৌস্তব, আমার মেজদা উঠে জাস্ট লাইটটা জ্বালিয়েছে। লাইটটা জ্বালানোর পর ও তো আগে একদিন ভয় পেয়েছেই, সেটা তো আমি বললামই। হুম 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 হুম। ওর মুখটা মানে জাস্ট লিটারেলি দেখার মতন। ও বলছে, মানে আমরা, মানে ও লাইট জ্বালাতে ওই আমরা চোখের মধ্যে যেমন অনেকক্ষণ অন্ধকারের মধ্যে যখন লাইটটা চোখে লাগে, চোখের মধ্যে হাত দিয়ে রাখি না, শুয়ে তো রয়েছি আমরা বিছনায়, মানে আমাদের ফেস হচ্ছে সিলিং এর দিকেই। ঠিক আছে, কিন্তু চোখের মধ্যে লাইট লাগার জন্য আমরা চোখের মধ্যে হাত দিয়ে রেখেছি। ও বলছে, ভাই দাদা পাখাটা দেখ। যেই বলেছে, আমাদের লিটারেলিতে কৌস্তব মানে একদম অবস্থা টাইট হয়ে গেছে, মানে এত ভয় পেয়েছি আমরা আইডিয়ার বাইরে। পাখার দিকে তাকিয়ে দেখি, পাখার 3টে ব্লেডকে, পাখার যে 3টে প্লেট থাকে, ব্লেড মানে যে ব্লেড গুলো থাকে, হুম, হুম, হুম। ব্লেড গুলোকে কে বেন্ড করে নিচের দিকে করে দিয়েছে। আচ্ছা। প্লেট গুলোকে বেন্ড করে নিচের দিকে করে দিয়েছে, এবার ওই ব্লেড নিচের দিকে করেছে বলেই তো পাখা বন্ধ হয়ে গেছে। হুম হুম মানে হুম, হুম, হুম। পাখাটার সঙ্গে মনে হচ্ছে কেউ লিটারেলি ধস্তাধস্তি করেছে। পাখাটার এমন অবস্থা ব্লেড গুলোর, মানে বেঁকিয়ে চুরিয়ে। তুমি একটা জিনিস বলো, এ বন্ধ, জানলা বন্ধ, দরজা বন্ধ, 3 ভাই একে অপরের গায়ে গা ঠেকিয়ে শুয়ে রয়েছি। যদি হুম। আমাদের মধ্যে কেউ রাতের বেলায় উঠে বাথরুমে যায়, হুম। তবে আমরা টের পাবো, কারণ একদম তাকে তাই। ছিটকিনি খুলতে হবে। যদি আমাদের মধ্যে উঠে কেউ পাখা বন্ধ করে পাখার সঙ্গে, আর আমরা শুয়ে পাখার একদম তলে বিছনায়, সুতরাং আমাদের কারুক্ষে যদি উঠে পাখার মধ্যে হাত দিতে হয়, আমাদের ওই বিছনার ওপর একটা চেয়ার তুলতে হবে, চেয়ার তুলে পাখার ওপর হাত দিতে হবে, সেখানেও আমরা টের পাবো। আমরা 3 ভাই এক জায়গায় রয়েছি, আমরা কেউ পাখায় হাত দিইনি, দরজা বন্ধ, জানলা বন্ধ, পাখার মানে অনেক সময় পাখি ঢোকে, কিছু ঢোকে পাখায় লেগে পাখার ব্লেড ভেঙে যায়। সেই ক্ষেত্রে একটা ব্লেড ম্যাকে, এখানে 3টে ব্লেডকে পুরো পদ্মফুলের মতন মেখে নিচের দিকে করে দেওয়া হয়েছে। সেটা কি করে সম্ভব? আমরা তখন ওই দেখে এত ভয় পেয়েছি, আমরা কোন রকমের দরজা খুলে মা বাবার ঘরে গেছি, গিয়ে বলছি, দেখো আমাদের ঘরের পাখার ব্লেড পদ্মফুলের মতন কে করে দিয়েছে। মা বলছে, কে করেছে? আমরা বলছি, আমি জানি না। বাবা বলছে, নতুন পাখা তো, ফ্ল্যাট কেনার পর পাখা লাগালাম, ব্লেড পদ্মফুলের মতন হয়েছে, কি বলছিস তোরা? বলে যখন মা বাবা দেখে বলে, আর কিছু বলার নেই, তোরা আমাদের ঘরে চল, গিয়ে আমাদের ঘরে শো, যা হবে কাল সকালে দেখা যাবে। বুঝলে? এই গেল।
ওকে ওকে। পরের দিন সকালবেলা আমাদের ওই পাখাটি নামিয়ে নতুন পাখার ব্লেড তো আর সবসময় পাওয়া যায় না, তো নতুন পাখা এনে নতুন পাখা লাগাতে হলো। তারপর আমার বাবার একটু টনক নড়লো। আমার বাবা বললো যে দেখ, 2-3টে ইনসিডেন্ট হয়ে গেল, বাড়িতে বরঞ্চ একটা শান্তি, আমার বাবা এমনি একটু ধার্মিক লোক ছিল, আমার বাবা আজ বেঁচে নেই। আমার বাবা বলছে বাড়িতে একটা শান্তি সুস্থম পুজো করালে কেমন হয়। আমরা বলছি যে এই তো কদিন আগে নারায়ণের সিন্নি দিলে, বলে দেখ এই ইনসিডেন্ট গুলো মানে ঘটছে, আমরা তো গৃহপ্রবেশের পর 3 দিন রাতে থেকেছি, তারপর অনেক দিনই রাতে থাকিনি, তারপর এখন আবার এই পুজো করে রাতে যেহেতু থাকা শুরু করেছি, একটা বরঞ্চ আমরা শান্তি সস্তাইন পুজো করি, যেটাকে নবগ্রহ পুজো বলে। আমরা বললাম ঠিক আছে করো। তো বাবা একটি ভালো দিন দেখে আমাদের বাড়িতে শান্তিসস্তম পুজো হয়। এবার শান্তিসস্তম যেদিন পুজো হয়, তার শান্তিসস্তম পুজো করা মানে কি বলতো কৌস্তব, যে রয়েছে তাকে আবার তুমি চ্যালেঞ্জ করলে। বেরিয়ে যেতে বলছো বেসিক্যালি, হুম। ব্যাপারটাকে বেরিয়ে যেতে বলছো তুমি। হ্যাঁ, ব্যাপারটাকে আমরা বেরিয়ে যেতে বলছি, মানে তাকে আবার আমরা চ্যালেঞ্জ করলাম। হুম 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 হুম। শান্তিনিকেতন পুজোর 4 দিন পর আমার বড়দার জন্মদিন। বড়দার জন্মদিন পড়েছিল শুক্রবার, ফ্রাইডে বড়দার জন্মদিন, এবং বড়দার জন্মদিনের সঙ্গে সেম ডেটে আমার পিসির ছেলের জন্মদিন, আমার ছোট পিসির ছেলের জন্মদিন। এমন হতো আমাদের, কোনো বছর আমরা আমার বড়দার জন্মদিন করতাম, সবাই আমাদের বাড়ি ইনভাইট থাকতো, আবার কোনো বছর পিসি জন্মদিন করতো, পিসিদের বাড়ি সবাই ইনভাইট থাকতো। তো আনফর্চুনেটলি ওই বছর আমরা সবাই পিসির বাড়ি ইনভাইট ছিলাম। পিসির বাড়িতে একটা ইনভাইট ছিল, যেটা সন্ধ্যাবেলায় গেট টুগেদার, ফ্যামিলির সব লোক এক জায়গায় আসবো, পিসির ছেলে আমার দাদা হয়, আমি সবার ছোট, কেক কাটবে, আনন্দ ফুর্তি হবে, খাওয়া দাওয়া হবে, রাতে সবাই বাড়ি ব্যাক করবো, এমনি একটা পরিকল্পনা ছিল। সুতরাং আমাদের বাড়িতে কোনো বড় করে কিছু হবে না। মা বললো দেখো রাতের বেলা তো পিসির পাপায়ের পিসির বাড়ি যেতেই হবে, তো এই বেলা বিশুর জন্মদিন, আমার বড়দার নাম বিশু, বিশুর জন্মদিন, একটা কিছু মটন নিয়ে আসো আর কিছু মাছ ফাছ নিয়ে আসো, একটু রান্না করে ওকে দিই, যেমন আমাদের বাঙালি বাড়িতে জন্মদিন হয়, পায়েস পায়েস বানিয়ে থালা গুছিয়ে। তো তাই করলো, কথা অনুযায়ী কাজ, তাই হলো। আম, বাবা দুপুরবেলা 1:30টার সময় যখন এলো কাজ বাজ সেরে, বাবা বললো রান্না বান্না হয়ে গেছে। মা বললো হ্যাঁ হয়ে গেছে। বাবা বললো নিচে তো দারোয়ান একা থাকে, আম, বড়দাকে বললো বিশু তুই বরঞ্চ তোর জন্মদিন, তুই একটা জায়গায় একটু মাংস প্যাকিং করে, একটু ভাত প্যাকিং করে নিজে দারোয়ানটাকে দিয়ে আয়, দারোয়ান তো একাই থাকে, ও কাজ বাজ ডাকলে একটু কাজ বাজ করে দেয়। বাবা বললো ঠিক, বড়দা বললো ঠিক আছে। তো মা ইয়েতে করে ওই টিফিন বক্সে করে দারোয়ানের জন্য পাঠিয়ে দিল। দারোয়ানের জন্য গিয়ে বড়দা ওখানে দারোয়ানকে খাবার দিয়ে বড়দা চলে এলো। চলে আসার পর আমরা সবাই খেলাম। বড়দা অনেক মানে দারোয়ানকে দিতে গিয়ে মনে হয় দারোয়ানকে খাইয়ে দাইয়ে এসছে, জানি না অনেকক্ষণ পরেই এসছে। তো অনেকক্ষণ পরে আসতো, সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করলাম, বড়দা অল্প কিছু খেলো, খেয়ে দিয়ে ও বেলা ভালো খাওয়া দাওয়া হয়েছে। একটু সবাই আমরা জিরিয়ে নিয়ে বাবা বড়দা মেজদা খাটাল চলে গেল, আমি আর মা এতে চলে গেলাম, পিসির বাড়ি চলে গেলাম। এবার পিসির বাড়িতে সবাই ফ্যামিলির সবাই এসছে। পিসির বাড়ি যেতে এবার ঠিক আমরা গেছি 5টা 5:30 নাগাদ। 6:30 নাগাদ আমাদের মিষ্টির দোকানের একজন কর্মচারী আমাদেরকে ফোন করছে, ফোন করে বলছে যে তখন আমার বাবা অলরেডি পিসির বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছে। আমার পিসির বাড়ি নাগের বাজার, এরিয়াটা বললাম নাগের বাজার, পিসির বাড়ির জন্য, পিসির বাড়ি যাবে বলে রওনা দিয়ে দিয়েছে। তো আমাদের কাছে পিসির বাড়িতে ফোন এসছে যে বাবা দাদা কি পৌঁছেছে ওখানে, দাদা মানে আমার বাবা, দাদা কি পৌঁছেছে। মা বললো না পৌঁছায়নি তো। বলছে ওখানে কি মেজবাবু আছে, মেজবাবু না আমার মেজদা, বলছে হ্যাঁ মেজবাবু তো এই সবে এলো। বলছে মেজবাবুকে আর দাদাকে একটু তাড়াতাড়ি আরজিগড় পাঠিয়ে দিন। তখন আমার মা বলছে আরজিগড় পাঠিয়ে দিন কেন, কি হয়েছে। বলছে তা তো জানি না, বড়বাবু মনে হচ্ছে বিষ খেয়েছে। মানে আমার বড়দা বিষ খেয়েছে। সেটাই তো ভাবছি। হ্যাঁ, বড়বাবু মনে হচ্ছে বিষ খেয়েছে। তো মা বলছে বড়বাবু বিষ খেয়েছে, কি জন্য বিষ খাবে আর কেনই বা বিষ খেয়েছে। বলছে তা তো অত জানি না, বড়বাবুকে নিয়ে আমার কাকা, মানে আমার যে কাকা, আমার কাকা আরজি করে গেছে, একটু বাবাকে আর মেজদাকে একটু পাঠিয়ে দিতে বলছে। তখন বাবা এসে পৌঁছেছে, বাবা এসে পৌঁছেতে বাবাকে বলতে বাবা আকাশ থেকে পড়ছে। বাবা বললো আমি খাটাল থেকে বেরালাম, খাটালের সামনে পুকুর, পুকুরে হাত পা ধুলো, হাত পা ধুয়ে এসে আমার পাশে বসলো। আমি বললাম আমি যাচ্ছি, তুই আধা ঘন্টা পর যাস। সব জিনিসপত্রগুলো মানে আমার খাটালে কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্র আসার পর ও এর মধ্যে বিষ খেয়ে নিল। আর বিষ খাবেই বা কেন, কি হয়েছে ওর যে ও বিষ খাবে, ও জন্মদিনের দিন সকালে ভালো করে ওর জন্মদিন পালন হলো, কি হয়েছে। মা বলছে অত কিছু জানি না, ও বিষ খেয়েছে, ছোট ঠাকুর বউ ওকে নিয়ে আরজি করে গেছে, তুমি তাড়াতাড়ি যাও। এবার বাবা গেছে। বাবা নাগের বাজার থেকে আরজিগড় যেতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে,
ঠিক আছে, 20 মিনিটে যে আরজিকর পৌঁছাবে তার আগে আমাদের কাছে আবার ছোট কাকা ফোন করেছে আরজিকর থেকে। কি ফোন করেছে? ফোন করে বলছে বিশু বিষ খেয়েছে। কেন বিষ খেয়েছে? না আমার বাবা নাকি আজকে ওকে খাটালে প্রচন্ড মারধর করেছে, মারধর করে জলে ফেলে দিয়েছে। আমি যে কথাগুলো বলছি কৌস্তব, এই কথাগুলোর সঙ্গে কোনো না কোনো জায়গায় অন্য জিনিসের মিল পাবে, কথাগুলো একটু মাইন্ডে রেখো। একদম একদম বল। ওকে মারধর করেছে, মারধর করে ওকে জলে ফেলে দিয়েছে, জল থেকে ওকে তুলে নি, ও নিজে নিজে উঠে এসছে, উঠে এসে ওর রাগ হয়েছে, তাই ও গিয়ে বিষ খেয়েছে। বিষ খেয়ে ও আমাকে মানে ওখানে চুপচাপ শুয়েছিল, খাটালের লোকেরা ওকে ধরেছে, তারপর আমাকে ডেকেছে, আমি ডেকে ওকে হসপিটালে নিয়ে আসি। আমার বাবা হসপিটালে যায়, আরজি করে যায়, গিয়ে বিষ খাওয়ার পরে যে সমস্ত ওয়াশিং গুলো হয় ওষুধপত্র দিয়ে ওয়াশ করে, ঠিক আছে, মানে গলা থেকে শুরু করে যতটা পারা যায় ওইটা ওয়াশ করে, ওয়াশ করিয়ে ওকে ও প্রচন্ড হয়ে যায়। তো আমার ছোট কাকা ওকে নিয়ে আমাদের ফ্ল্যাটে ফেরে, বাবা মেজদা আবার পিসির বাড়ি ফেরে, এবং বাবা মেজদা আমাদের নিয়ে আবার ফ্ল্যাটে ফেরে। জিনিসটা আমি বোঝাতে পারলাম? যেহেতু আমি আর মা পিসির বাড়িতে একা ছিলাম, সেহেতু ফ্ল্যাটে আমাদেরকে নিয়ে তো যেতে হবে, তাই আমার বাবার মেজদা আসে আমাদের নিতে, নিয়ে আবার ফ্ল্যাটে ফেরে, ঠিক আছে। এবার বাবা যখন পিসির বাড়িতে ঢোকে, তখন যখন আমাদের নিতে যাওয়ার জন্য, তখন আমাদের পুরো ফ্যামিলি ওখানে কি জানে কৌস্তব, বড়দা কেন বিষ খেয়েছে? কারণ বাবা অত্যাচার করেছে ওর ওপর, বাবা অত্যাচার করে ওকে মারধর করে জলে ফেলে দিয়েছে, পুকুরের জলে, ঠিক আছে। জল মানে ওখানে পুকুর, যেহেতু সামনে পুকুর আছে, পুকুরের জলে ফেলে দিয়েছে। সেই রাগে জন্মদিনের দিন ওকে মেরেছে বলেও বিষ খেয়েছে, এটা হচ্ছে কারণ। সুতরাং বাবাকে ওখানে যে আমার জ্যাঠারা ছিল, আমার বড় পিসিরা ছিল, সবাই প্রচন্ড বকাবকি করেছে, ঠিক আছে। কি বলে বকাবকি করেছে? না তোর বড় ছেলেকে বাদ দিয়ে তুই মেজো ছেলের বিয়েটা আগে দিলি, বড় ছেলের বিয়ে দিলি না, প্লাস বড় ছেলের ওপর তুই এখন এই সমস্ত অত্যাচার করছিস জন্মদিনের দিনে, যা তা করে অপমান করেছে। আমার বাবা আমাদের নিয়ে যখন ফ্ল্যাটে বেরে, তখন আমার বড়দার ঘরে একা বসে, কিভাবে বসে না, লাইট অফ না, লাইটটা কেটে গেছিল, অন্ধকারের মধ্যে বসে, গরমকাল, আষাঢ় মাস, ঠিক আছে, হালকা হালকা বৃষ্টি, কিন্তু ম্যাক্সিমামই ভ্যাপসা গরম, তার মধ্যে একটি মোটা কম্বল, তার উপর একটি চাদর পুরো গায়ে জড়িয়ে বসে রয়েছে। কি না, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আমাকে তোমরা জ্বালিও না। এবার আমার বাবা প্রচন্ড দুঃখ পেয়ে এসে বাবা ওই ঘরে ঢুকে আমাকে বলে, এই ঘরে যে জিরো পাওয়ারের যে জায়গাটা রয়েছে, জিরো পাওয়ার যে লাইট জ্বলে, জিরো পাওয়ারের জায়গায় একটা বাল্ব লাগা, আমি ওর সঙ্গে কথা বলবো। আমি আর মেজদা মিলে জিরো পাওয়ারটা খুলে বাল্ব লাগিয়ে বাল্বটা জ্বালাই, যেই জ্বালাই, মানে যখনই লাইট জ্বালিয়ে অন করি, বর্দার মুখ চোখের অবস্থা দেখে লিটারেলি আমার আর মেজদার অবস্থা পুরো একদম টাইট হয়ে গেছে। কারণ বর্দার দুটো চোখ রক্তের মতো লাল, জিভটা, আমাদের যে জিভ হয়, জিভটা ঠিক থুতনিতে টাচ করাচ্ছে বারবার বের করে করে, জিভটা রক্তের মতো লাল। মাথার যে চুল আছে, বর্দার মাথায় মোটামুটি চুল থাকে, বেশি বড় না বেশি ছোট না, চুলগুলো একদম খাড়া খাড়া হয়ে রয়েছে, ঠিক আছে। আর ওই কম্বলের মধ্যে ঢুকে বসে রয়েছে, আমরা ওর কম্বল সরাচ্ছি, ও বারবার ঢুকে পড়ছে, মানে ওর লাইটটা জ্বালানোর পর তোর আরো এই লাইট টপ কর, আমার অস্বস্তি হচ্ছে, লাইট টপ কর, আমার ভালো লাগছে না, ঠিক আছে। বাবা তখন ওর ঘরে ঢুকে গিয়ে বলে, আচ্ছা বিশু, আমি তো তোর সঙ্গে তো কোনোদিন খারাপ কিছু করিনি, আর আজকে আমি তোর গায়ে হাতও দিইনি, তোকে মারিও নি, তুই আজকে এই যে আমায় এত বড় অপমান করলি লোকজনের সামনে, আমার নামে একটা মিথ্যা অপবাদ দিলি, এটা কি কারণে? যেই এই কথা বলেছে কৌস্তব, খাটের একটা কোণে, মানে একটা কোণে ওয়ালের সঙ্গে খাট লাগানো, খাটের যে সাইডটা ওয়াল লাগানো, সেই সাইডে খাটের হেডরেস্টের দিকে বড়দা বসেছিল, ওইখান থেকে লাফিয়ে গিয়ে বাবার গলা টিপে ধরেছে। বাবার গলা ব্যাপার ভাই, মারাত্মক ব্যাপার, গলা টিপে ধরেছে লিটারেলি, মানে গলা টিপে ধরেছে এমন ভাবে যেন পুরো শক্তি ওর ওই হাতের মধ্যে দিয়ে দিয়েছে। বাবা বলছে বাঁচাও বাঁচাও করে, মানে বাবা বাঁচাও কি বলবে, গলা থেকে সাউন্ড বেরাচ্ছে না তার, মানে বাঁচাও বাঁচাও, মানে আটকে যাচ্ছে তার গলার সাউন্ড, মানে এত জোর টিপে ধরেছে। কোন রকমে আমি আর মেজদা মিলে, তখন আমি মোটামুটি 10 পড়ি, আমি আর মেজদা মিলে কোন রকমে টেনে টুনে ছাড়িয়ে ওকে, মা এসে দুটো গালে চড় দিল, চড় দিয়ে ওকে দূরে সরাতে যাচ্ছে, সরানো যাচ্ছে না। বাবাকে আমরা ঠেলে দরজা দিয়ে বের করে দরজাটার বাইরে বেরিয়ে আমি মা মিলে আমরা দরজা ছিটকিনি দিয়ে দিই বাইরে দিয়ে, ঠিক আছে। ছিটকিনিতে
তখন মা বাবা বাবা বলছে এটাও কি করছে, এটা বিশু কি করছে? তখন মা বলছে দেখো একটা কথা বলি শোনো, তুমি এ করো না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমার মনে হচ্ছে দুপুরবেলা মাংস মাংস খেয়েছে, তারপর বিকেলে মনে হয় খাটালে যাওয়ার খাটাল থেকে ওই বাড়ি যাওয়ার আগে মনে হয় কিছু খাওয়া দাওয়া করেছে ও, মানে রোল ফোল খেয়েছে, ওর শরীর গরম হয়ে গেছে, ওর কদিন ধরে খুব খাওয়া দাওয়া বেশি মানে ইয়ে হয়েছে, এই নেমন্তন্ন ছিল বন্ধুর বাড়ি, ওর বাড়ি, ওর শরীরটা গরম হয়ে গেছে, ওকে শুতে দাও, মনে হচ্ছে কাল সকালে ঠিক হয়ে যাবে, তুমি ওকে শুতে দাও। আর ওর কেন তোমার ওপর রাগ হয়েছে সেটা বুঝতে পারছি, সেটা কাল সকালে আমি কথা বলবো, তোমার কিছু বলতে হবে না বলে ওই অবস্থায় আমরা শুয়ে পড়েছি। ঠিক আছে, শুয়ে পড়তে পরের দিন ভোরবেলা হয়েছে। ভোরবেলা হতে সব থেকে আশ্চর্য জিনিস, ডেলি ভোরবেলায় বাবা ফার্স্টে গেট খোলে, বাবা আমাদের ফ্ল্যাটের গেটও খোলে আর নিচের গেটও খোলে। নিচের বলতে আমাদের বিল্ডিং এর গেট, কারণ আমার বাবা 4টের সময় ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে খাটাল চলে যায়। ঠিক আছে, আশ্চর্যজনক ওই দিনকে বাবা প্রথম গেট খোলেনি, প্রথম গেট খুলেছে বদ্দা। সূর্য ওঠার আগে বদ্দা বাড়ি থেকে গায়েব, নেই বাড়িতে আর। নেই। সূর্য ওঠার আগে বদ্দা বাড়ি থেকে গায়েব। কোথায় গেছে? বাবা এসে বলছে বিশু চলে গেছে আজকে। মা বলছে ও মনে হয় তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, শরীর দেখো খাটাল গেছে, কিছু বলো না ওকে আর। বাবা বলছে না আমি তো আর কিছু বলবো না, আমার বলার ইচ্ছা থাকলো আমি ওকে আর কিছু বলবো না বলে বাবা বাবার মতন চলে গেছে। তারপর মেজদা গেছে। উম আমাদের খাটালটা হচ্ছে গ্রিন পার্কে, ঠিক আছে কোথাও। হুম 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 গ্রিন পার্ক থেকে আমাদের যেখানে বাড়ি, যে অ্যাড্রেসটা তুমি জানো, হুম। সেই অ্যাড্রেসের ডিস্টেন্স কতটা হবে? ম্যাক্সিমাম 500 মিটার কি হ্যাঁ। 700 মিটার? ওই 500 মিটারের কাছাকাছি, 700 অতটা হবে না। 500 মিটার। হুম। 500 মিটারে একটা ইয়ং 26-27 বছর বয়সের ছেলে, সে কি রিক্সা করে আসবে? না। আমার কোথায় বদ্দা আসবে? লিটারেলি ওদিনকে খাটাল থেকে 10টার সময় যখন বাড়ি ফেরে রিক্সা করে এসছে। রিক্সাওয়ালাকে 500 টাকা ভাড়া দিয়েছে। কি বলছো রিক্সাওয়ালাকে সব? 500 টাকা ভাড়া দিয়ে বলছে এটা আমার আজকে রোজ, তোকে আমি দিলাম, আমি এই টাকাটা ইনকাম করতাম। বা রিক্সাওয়ালা, আমাদের যেহেতু মিষ্টির দোকান, আমাদের অত দিনের ওইখানে বাড়ি, আমাদের মোটামুটি রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা থেকে শুরু করে সবাই চেনে। ঠিক আছে, ওই রিক্সাওয়ালার 500 টাকা গিয়ে আমার বাবাকে দেয়, বাবাকে দিয়ে বলে বড়বাবু এই 500 টাকাটা দিয়েছে, আপনি আমাকে ভাড়া দিতে হবে না, বড়বাবু এসছে, আম, আম, দেখুন তো, বলছে এইটা নাকি ও রোজ, আপনি একটু দেখে দিন দাদা। বাবা বলে ও বড়বাবুর একটু মাথাটা একটু মনে হচ্ছে সমস্যা হয়েছে, ও শরীরটা একটু খারাপ, ও কিছু মনে করো না বলে বাবা আবার তাকে 10 টাকা, ওই সময় 2007-08-এর কথা বলছি, বাবা আবার তাকে 10 টাকা ভাড়া দেয়। এবার বর্দা এসে রীতিমতো নিজের ঘরে ঢুকে ছিটকিনি তুলে জানলা দরজা বন্ধ করে পর্দা টেনে গায়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আবার সেম সেম টু সেম। ঠিক আছে, এবার বাবা এসে দরজা ঠকঠক করছে ওর ঘরে, এই ও বিশু বেরা, বাইরে বেরা, বাইরে বেরা, বাইরে বেরা, এই বিশু বাইরে বেরা, বাইরে বেরা, বাইরে বেরা। বাইরে বেরানোর নাম নেই। তখন আমার ছোট কাকা পুরো ইনসিডেন্টটা তো কাল থেকে আজ পর্যন্ত শুনেছে, দেখেছে। ছোট কাকাই বর্দাকে নিয়ে এতে গেছিল, হসপিটালে গেছিল। আমার ছোট কাকা প্রচন্ড আধ্যাত্মিক মানুষ এবং আহ, গুরুমন্ত্র সবই রয়েছে ছোট কাকার, ওই সময় ছিল। আর ছোট কাকা এই সমস্ত জিনিসে একটু রিসার্চ, মানে তখনকার দিনে কিছু লোকের একটু কৌতূহল থাকে না, ছোট কাকা এই সমস্ত জিনিস কৌতূহল ছিল, তো ছোট কাকা এই সমস্ত জিনিসগুলো বুঝতো, প্যারানর্মাল জিনিসগুলো, অপ্রাকৃতিক ভৌতিক জিনিসগুলো বুঝতো। ওকে। তো ছোট কাকা এসে আমার মাকে বলছে যে বৌদি, বিশুর কিছু হয়নি, বিশুকে ভূতে ধরেছে। আমার মা বলছে কি বলছো? বলছে হ্যাঁ, আমার কথা শোনো, বিশুকে ভূতে ধরেছে, তুমি একটা কাজ করো, তুমি দাদাকে বলো বুঝিয়ে, আমি আর দাদা মিলে গিয়ে এই থেকে লেকটাউন মসজিদ থেকে আমরা পীর বাবাকে ডেকে নিয়ে আসছি, মানে লেকটাউন যশোর রোডে যে মসজিদটা, যশোর রোড থেকে ভিআইপি তে যাওয়ার টার্নিংটার সামনে যে টার্নিং এ যে মসজিদ। মসজিদটা, হ্যাঁ, হুম। ওই মসজিদ থেকে পীর বাবাকে ডেকে নিয়ে আসছি, সে আমাদের পরিচিতি, একবার ডাকলেই চলে আসবে, তাকে ডেকে নিয়ে আসছি, ওকে ঝাড়ানোর ব্যবস্থা করব। মা বললো দেখো, তোমার যা মনে হয় তুমি তাই করো, ওকে একটু আগের মতো নর্মাল করে দাও, ও কেমন কেমন হয়ে গেছে। বললো ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। বলে আমার ছোট কাকা গিয়ে বাবার সঙ্গে গিয়ে বাবার সঙ্গে আলোচনা করে, বাবা এই সমস্ত প্রথমে তো বিশ্বাস করতো না, এই কদিনে যা ইনসিডেন্ট হয়েছে বাবা এখন বিশ্বাস করে। ঠিক আছে, বাবা বলছে ঠিক আছে চল, যা বলছিস চল। বলে মসজিদ থেকে, মসজিদে মহরম বলে একজন ভদ্রলোক ছিলেন, উনি পীর বাবা ছিলেন, উনি এখন মারা গেছেন, এখন নতুন পীর বাবা, অন্য নতুন। ঠিক আছে, হুম হুম হুম। তো ওনাকে ডেকে আনা হয়, ও আমাদের, ওনার খুবই পরিচিতি আমাদের, ওনাকে ডেকে আনা হয়। উনি এসে বাড়িতে মানে বাড়িতে তো দূরের কথা, বিল্ডিং এ যখন প্রথম পা রেখেছে, পা রাখার পর কি বলেছে জানো কৌস্তব বাবাকে?
হুম। যে বাবু তুমি আর জায়গা পেলে না ফ্ল্যাট কেনার, তুমি এখানে ফ্ল্যাট কিনলে? আমার বাবা বলে ওইসব কথা ছাড়ো, তুমি এখন চলো ওপরে চলো। বলে যখন বিল্ডিং এ ঢুকেছে, এই ফ্ল্যাটে ঢুকেছে, ফ্ল্যাটে ঢুকে ও দরজা বন্ধ করে রেখেছে। ওইখানে উনি কি সমস্ত ক্রিয়া করলেন, ক্রিয়া করার পর বাবা বড়দাকে ডাকলো, বড়দা ফ্ল্যাট ওই দরজাটা খুললো। ঠিক আছে, দরজা খুলে প্রথম কথা হচ্ছে, কিরে কাকে এনেছিস, একে এনেছিস কেন, তোর কি মনে হয় এ আমাকে তাড়াতে পারবে? আচ্ছা। যে ছিল আমার বড়দা, হুম হুম। যে কালকে আমাদের ভাই বলে ডাকতো, বাবাকে বাবা বলে ডাকতো, মাকে মা বলে ডাকতো, তুমি আপনি ছাড়া কথা বলতো না, ঠিক আছে, সে আজকে তুই তুমারিতে চলে গেছে। আমরা তো দেখে আশ্চর্য, কি হলো কেসটা? তখন মহরম কাকা বলে যে তোমরা দাঁড়াও, আমি আমাকে ঢুকতে দাও। বলছে কিরে তুই আমার কাছে তবে আমি তো কিছু করতে পারবো না। বলছে কিচ্ছু করতে পারবি না, তোর করার কোনো ক্ষমতা নেই এখানে কিছু, ঠিক আছে। বলে ওই যে সমস্ত ক্রিয়া হয়, একটা ওকে না দাঁড় করিয়ে একটা গন্ডি কাটে দেখি, ঠিক আছে, তারপর জল দিয়ে কি সমস্ত করে, তারপর ওই ব্যাগে করে একটা হচ্ছে ময়ূরের পালখালা, যে সমস্ত ঝাঁটাগুলো হয়, হুম। ওই সব ঝাঁটা এনে, ঝাঁটার কি সমস্ত হাওয়া দেয়, একটা হাওয়া মতন পাখা মতন আনে, মেনলি হাওয়া দেয়। ঝাড়ানো হয়। হ্যাঁ, ওই ঝাড়িয়ে পুড়িয়ে ওকে, মানে যখন ঝাড়ালো না কৌস্তব, ও দেখলাম নেতিয়ে গেল, কেমন ঘুমের মতো নেতিয়ে গেল বিছনায় বসে বসে। মানে আমি তখন অনেক ছোট, ক্লাস 10-এ পড়ি, মানে তখন আমার এই সমস্ত বোঝার, হয়তো আমরা একটু বেনে পাকা ছিলাম আমাদের জেনারেশনটা, তো তাও অতটাও বোঝার আমার নয়। হ্যাঁ, তখন মহরম কাকা বলে যে এর ওপর নজর দিয়েছিল, দৃষ্টি পড়েছিল, আর একে হালকা এর ওপর হাবি হতে চেয়েছিল। এর মনে হয় ঠিক মতন হাবি হতে পারিনি, তার জন্য তোমরা পুরো খেলাটা দেখো, মানে পুরো জিনিসটা ঘটেনি, মানে কথায় হচ্ছে পুরো খেলাটাই খেলতে পারিনি যে আচ্ছা। ধরেছিল, ঠিক আচ্ছা। আছে। মানে আমার বর্দার হচ্ছে বিশ্ব রাশি, এবং আমার বর্দার রাশি নক্ষত্র প্রচন্ড স্ট্রং, তার জন্য পুরো হাবি হতে পারিনি, হুম যেটাকে হুম বলে, হুম হুম। ঠিক আছে। কিছুক্ষণের জন্য এসছে আবার বেরিয়ে গেছে, কিছুক্ষণের জন্য এসছে আবার বেরিয়ে গেছে, মানে এমন, ঠিক আছে। তো জল পড়া দেয়, ওই একটা বোতলের মধ্যে ওই লোহার একটা সেফটি পিন দিয়ে ও পড়ে দেয়, বলে এই জল পড়াটা 4 দিন খাওয়াবে, ঠিক হয়ে যাবে। বর্দা ঠিক, বর্দা ওকে, আচ্ছা। 4 দিনে বর্দা আগের মতন আবার জায়গায় চলে এসছে। এবার যখনও নর্মাল হয়, কারণ নর্মাল হতে তো সময় লাগে, 2 দিন লাগে, হুম। যখনও নর্মাল হয় তখন আমার মা ওকে জিজ্ঞেস করছে, বিশু তুই যে এই জিনিসগুলো করলি কেন করলি, কি হয়েছিল তোর সঙ্গে বলতো? এবার আসল ঘটনা বুঝতাম কি হয়েছিল। বড়দা বলছে, মা আমার না, আমি ওই নিচে যে দারোয়ান, উম, আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি, প্রভাস কাকা, প্রভাস কাকাকে যখন আমি খাবারটা দিতে যাই, তখন আমি যখন দিতে যাচ্ছি, আমি একতলার যে সিঁড়ি, সিঁড়িতে যখন পা দিই, আমাকে পেছন দিয়ে একজন কে চায়, বলে কিরে মটন নিয়ে যাচ্ছি, এই খাসির মাংস নিয়ে যাচ্ছিস, একটু আমায় দে। আমি বলি না, দেবো না। মানে আমি অন্য মানুষকে, আমি তো তাড়াহুড়ো করে নামছি, দেবো না। আচ্ছা। আচ্ছা। আবার চায়, কিরে খাসির মাংস যখন নিয়ে যাচ্ছিস আমায় একটু দে। বলে বললাম তো দেবো না, আমায় যেতে দাও, আমায় বিয়ে করো, দেখো না পেছন দিয়ে। আমি প্রভাস কাকাকে তাড়াতাড়ি করে দিয়ে আসি, আমি ওপরে গিয়ে আমার খেতে হবে। বলছে দিবি না? বলছে না দেবো না। বলে আমি যেই পেছন ঘুরি, আমি দেখি মা একটা কি হাওয়ার মতন আমার মধ্যে, মানে একটা ঠান্ডা হাওয়ার মতন আমার মধ্যে লাগে, এবং আমার পুরো শরীর মানে হিমশীতল হয়ে যায়। তারপর থেকে মা আমার আর কিছু মনে নেই মা, বুঝতে পেরেছো? তারপর কি হলো? তার মানে আমাদের ওই বর্দা তারপরের তো আর কোনো কিছু মনে নেই। তারপর মহরম কাকা এসে যখন ঝাড়ালো, ঝাড়ানোর পরের সব মানে পরের যে যখন ওর জ্ঞান এলো, তখন থেকে ও বলছে হ্যাঁ আমায় ওই আমার জল খাওয়ালে, জল খাওয়ানোর পর উঠে বসলাম, তারপরের ঘটনাগুলো মনে আছে। মানে মধ্যিখানে মা বলছে তুই যে বিষ খেয়েছিস তুই জানিস? আচ্ছা। বর্দা বলছে বিষ খেয়েছি না তো। বলছে তোকে নাকি বাবা মেরেছে। বলছে না তো। বলছে তুই বাবার গলা টিপেছিস তুই জানিস? বলছে না। মানে ওই মিডিলের যে ইনসিডেন্ট গুলো, ওর কিচ্ছু নাকি ও জানে না। এটা কি আদৌ সম্ভব কৌস্তব? হতেই পারে। মনে না থাকা, মানে না থাকাটা অনেকটাই স্বাভাবিক এই ক্ষেত্রে। যখন তুমি কারোর বশে চলে যাচ্ছ, কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করছে, হুম। তখন তোমার থেকে পুরো কন্ট্রোলটাও নিজের উপর নিয়ে নিচ্ছে। তখন চেতনাটা অন্য কারোর। ওকে তো সেই সময় কোনো মেমোরি স্টোর হয় না, আমি যা দেখেছি আমার ক্যারিয়ারে। ওকে। আরো একটা জিনিস, মহরম কাকা তো আজ বেঁচে নেই কৌস্তব,
বেঁচে থাকলে নিশ্চয়ই আমি তোমার সঙ্গে পরিচয় করাতাম। মরম কাকা না বিকলাঙ্গ, মানে উনি হাঁটতে পারতেন না। হুম এবার হাঁটতে না পারার কারণে উনি বিকলাঙ্গ অনুযায়ী ওনাকে মসজিদে জায়গা দেওয়া হয়েছিল। উনি মসজিদেই থাকতেন, মসজিদেই খেতেন, মসজিদেই ঘুমাতেন। আর আজকে মানুষটা নেই, বা যে তার সম্বন্ধে বলতে আমার একটু খারাপ লাগছে। মানে আমাদের কাছেও শেষ সময় উনি সাহায্য চেয়েছিলেন, আমরা সাহায্য করেছিলাম, ওনাকে হসপিটালে ভর্তি করেছিলাম, সেটা আজ বলার নয়। উনি বিয়ে থা করেননি ওনার জীবনে। হুম হুম সুতরাং ওনার ওই মুসলিম যে যে সমস্ত ক্রিয়া কালাপ হয়, মানে ওরা যে সমস্ত হুম। হুদিস কাজ ফুদিস থাকে, করেছিল, হ্যাঁ বেশ। হ্যাঁ, ওনার বেশ স্ট্রং পাওয়ার ছিল। হুম ওই পাওয়ারের জন্যই ওই বড়দার শরীর থেকে অত সহজে গেছে, এটা আমি মানি। ঠিক আছে, এর পরের ইনসিডেন্টটা আমার মায়ের সঙ্গে উস্তাব। আমার মানে এখানেই বড়দা, শেষ নয়? না, আমার বড়দার যখন ইনসিডেন্টটা শেষ হলো, হুম শেষ হওয়ার পর 2-3 দিন যাবার পর আমার মা একদিন বলছে, দুপুর মানে সকালবেলা সবজি কাটতে কাটতে, সকালবেলা বাবা সবজি এনে সবজি মাছ এনে দিয়েছে, মাছ ধুয়ে দেয়, কাটতে কাটতে বলছে, হল ঘরে বসে, তখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি, হুম হুম বলছে নাটাই মানে হচ্ছে আমার মেজদা, হুম নাটাইয়ের সঙ্গে করলি, তুই পাপায়ের বাবার সঙ্গে করলি, এখন বিশুর সঙ্গে করলি, তোর যদি ক্ষমতা থাকে তুই আমার সঙ্গে করে দেখা দেখি। আমি তো সারাদিন একা ফ্ল্যাটে থাকি, আমার তো কোনোদিন কিছু মনে হয় না। এরকম ভাবে প্রভোগ করার কারণ কি? প্রভোগ করে তো একবার দেখা গেছে এরকম ব্যাপার ঘটেছে। এবার এই যে প্রভোগ করার কারণ হচ্ছে, প্রভোগ করে যেহেতু তখন একবার দেখা গেছে, সেটা তো কারোর, তখন তো আমরা সেই জিনিসটা সিরিয়াসলি নিইনি, আমরা তো তখন কারণটা সিরিয়াসলি নিইনি। মানে আমরা তখন জিনিসটাকে ভাবছি যে ওই হয়েছে, হওয়ার ছিল হয়েছে, নতুন ফ্ল্যাট কিনে, মানে নতুন যখন কোনো একটা কেউ, মানে কোনো জিনিস, তুমি একটা নতুন মোবাইল কেনো, সেই মোবাইলটা যদি আমি বলি সুকৌস্তব মোবাইলটা খুব ভালো, কিন্তু মোবাইলটার না সাউন্ডটা কম শোনে, তোমার হয়তো 1-2 বার ডাউট হবে, তারপর তোমার কথা বলতে বলতে 2-3 দিন চলে গেলে তোমার কিন্তু সেই ডাউটটা চলে যাবে, কারণ এই সাউন্ডটা দিয়ে তো আমার কাজ চলে যাচ্ছে, কম হলেই বা, মোবাইলটা তো আমি কিনেছি আলটিমেটলি। হুম 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 ঠিক আছে, এই চেতনাটা তো আমাদের মধ্যে রয়েছে, ফ্ল্যাটটা তো আমরাও তো আশা করে কিনেছি। সুতরাং যাই হোক, ও মানে লোক মানে আমরা চেষ্টা করবো কি জিনিসটা যাতে খারাপ না সেটা প্রমাণ করার। আমার মারও ওই দিনকে ইন্টেনশন ওটাই ছিল, যাতে আমরা ভয় না পাই। চ্যালেঞ্জ করলো, মায়ের কিছু হলো না, আমরা যাতে ভয় না পাই। আর মায়ের কথাটাও তো ঠিক, মা সারাদিন ফ্ল্যাটটায় কাটায়, হ্যাঁ, তখন সারাদিন কাটাতো, আমরা সারাদিন থাকতাম না, মা তো কিছু দেখতে পায়নি, মায়ের সঙ্গে তো কিছু ঘটেনি, কিন্তু ওয়েট তো করছে মায়ের জন্য। এখন মা যেই বললো সকালবেলা সবজি কাটার পরে, আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমালাম, গরমকাল, বাবা মায়ের ঘরে বিছনায় শুয়েছে, আর আমার মা চিরকালই একটু মাটিতে শুতে ভালোবাসে, এখনো স্টিল। আমার মা না মাটিতে বিছনা করে বালিশ ছাড়া ওই মাদুর পেতে লং সরা হয়ে শুয়ে থাকে। এটা নাকি মা এক সময় যোগ ব্যায়াম করতো, যোগ ব্যায়ামের কোনো মানে কোনো আসন, সবাসন নাকি, তাতে নাকি শরীর সুস্থ থাকে। তার জন্য আমার মায়েরা যে 65 বছর বয়সে আমার মা হেঁটে চলে বেড়ায়, বেশ স্ট্রং, বুঝলে। আমার মা শুয়েছে, শুয়ে এবার বাবা উঠে 4টের সময়, 4:30-র সময় খাটাল চলে গেছে, মেজদা বদ্দা উঠে খাটাল চলে গেছে, আমি উঠে খেলতে চলে গেছি। তখন আমরা ক্রিকেট খেলি মিলন সংঘের মাঠে, তুমি চেনো নিশ্চয়ই। আমরা নিজেরাও খেলতাম, ফুটবল খেলতাম। হ্যাঁ আমরা ক্রিকেট খেলতাম। আচ্ছা। ওই মিলন সংঘের মাঠে খেলতে চলে গেছি। খেলে যখন আমি ফিরেছি, হুম হ্যাঁ, তখন বাজে 6:30, 6:30, ওই 6:45 অমনি ফিরে আমি দেখছি মা তখনও ওঠেনি, আর পুরো ফ্ল্যাট অন্ধকার। মানে মা উঠে তো লাইট জ্বালাবে, সন্ধ্যা দেবে, ন্যাচারালি সব বাড়িতে যেটা হয়। হ্যাঁ, দেখছি আমি যখন দরজা খুলেছি, মানে দরজা আমাদের না দরজা খোলাই থাকতো, শুধু ক্লপসবেলটা টানা থাকতো, মানে দরজা টেনে বন্ধ বন্ধ করা থাকতো, মানে ওই মুড়িয়ে ঢুকে যাওয়া যেত। ঠিক আছে, হুম হুম আমাদের তো ওখানে সবাই চেনে, নিচে মিষ্টির দোকান, অনেক লেবার ফেবার রয়েছে, তার জন্য আমাদের ফ্ল্যাটে চোর চামার ওই সমস্ত আমরা ভয় করতাম না প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তো আমি এসে যখন ওই নখ ঘুরিয়ে আমি যখন ঢুকেছি, দেখছি পুরো ফ্ল্যাট অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আমি ডাকছি মা, ও মা, মা, দেখি মায়ের কোনো সাউন্ড নেই। এবার আমি লাইট ফাইট গুলো জ্বালাই, লাইট জ্বালিয়ে যখন মায়ের ঘরে ঢুকি, দেখি মায়ের ঘরও অন্ধকার, মা মাটিতে লম্বা হয়ে শুয়ে রয়েছে। মায়ের ঘরেও আমি লাইটটা জ্বালাই, জ্বালিয়ে তারপর ভাবি মাকে ডাকবো, দেখি মা লাইট জ্বালাতেও মায়ের কোনো সেন্স নেই। আমি এবার লাইটটা অফ করে দিয়ে আমি পাশের ঘরে এসে আমার বন্ধুদের ওই যখন মাঠে খেলছিলাম তখন, ওই সময় তোমারও হয়তো কিছু মেমোরিজ আছে, আমরা কাউন্টার স্ট্রাইক ল্যানে খেলতাম। হ্যাঁ 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 তো ছোট আমরা ওই ছিলাম, কাউন্টার, but হ্যাঁ
মনে আছে। হ্যাঁ, ছোট ছিলাম, মনে থাকবে তোমার। আমরা কাউন্টার স্ট্রাইক ল্যানে খেলবো, খেলে এসেছি, অত পড়াশোনার চাপ নেই। আম, তো সবাই মাঠেই কথা বলে নিয়েছি, সব জয়েন কর। তো গিয়ে আমরা কাউন্টার স্ট্রাইক আমি খেলতে বসেছি, খেলছি আমি। বাবা এসছে 7টার সময়, বাবা এসে বলছে কিরে মা এখনো ওঠেনি? আমি বললাম না। দাদারা এসছে, দাদা এসে বলছে কিরে মা এখনো ওঠেনি? আমি বললাম না, মা তো ঘুমাচ্ছে। বাবা বলছে মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে 2-3 দিন ধরে, থাক একটু ঘুমাক। বলে 7টাটা গেল 8টা, 8টাটা গেল 8:30, মা টিল 8:30 পর্যন্ত ওঠেনি। এবার আমি গেম ফেম খেলে উঠেছি। এবার আমি বাবা কি বলছি, বাবা 8:30 বাজে, সন্ধ্যাবেলায় তো কিছু খেলাম না, রাতে তাড়াতাড়ি খেয়ে নেবো, মাকে একটু ডাকো না। বাবা বলছে মা তো ওঠেনি, চল গিয়ে ডাকি। মাকে গিয়ে যখন ধাক্কা মারি, কৌস্তব ধাক্কা মেরে যখন তোলার চেষ্টা করি, মায়ের কোনো সেন্স নেই, মা সেন্সলেস হয়ে ওখানে পড়ে আছে। আচ্ছা। মুখে চোখে যখন জল দিই, মায়ের কোনো সেন্স নেই, সেন্স আসছে না। বাবা ওই দেখে একদম বাবার মাথায় পাহাড় ভেঙে পড়ে। বাবা বলে এটা কি হয়েছে? তখন নিচ থেকে কোনো রকমে 2 দাদা গিয়ে ট্যাক্সি দাঁড় করায়। আমি মাকে নিয়ে, বাবাকে নিয়ে, 2 দাদাকে, এক দাদাকে নিয়ে, এক দাদা বাড়ি থাকে, আমরা আরজিকর যাই। আরজিকরে গিয়ে মাকে এমার্জেন্সিতে গিয়ে ভর্তি করি। ভর্তি করার 1 দিন পর মায়ের জ্ঞান আসে। মায়ের যখন প্রথম জ্ঞান আসে, তখন আমরা সামনে দাঁড়িয়ে। মায়ের চোখ খোলার পরেই মা চমকে উঠে প্রথম প্রশ্ন করে, আমার পিঠের ওপর কে বসেছিলিস? আচ্ছা। আমার পিঠের ওপর কে বসেছিলিস? আমার পিঠের ওপর কে বসে আমার ঘাটটাকে ধরে মাটির মধ্যে চিপে ধরছিলিস? আচ্ছা। তখন আমার বাবা বলে তুমি চুপ করো, চুপ করো, চুপ করো, এই সমস্ত কথা এখানে বলো না, পুলিশ কেস হয়ে যাবে। কারণ এইটা করা মানে হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে যদি আমরা কেউ করে থাকি, সুতরাং এটা পুলিশ কেস হবে। হুম হুম হুম। বাবা বলে তুমি চুপ করো, চুপ করো, পুলিশ কেস হয়ে যাবে, তুমি চুপ করো, কি হয়েছে? তখন আমার বাবাকে বলে তুমি জানো তো, তোমরা যখন পাপাই খেলতে চলে গেল, তারপর আমি মোবাইল, মানে মাও মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার ঘুম এসে গেছে। আমি যেই উল্টো হয়ে একটু ঘুমিয়েছি, আমার না কি মনে হলো পিঠের ওপর বসে আমার গলাটা ধরে একদম মাটির মধ্যে চেপে ধরলো। চেপে ধরার সঙ্গে সঙ্গে আমার আর কোনো কিছু মনে নেই। তারপর? মানে আমার মা যে চ্যালেঞ্জ করেছিল, আমার মাকেও জানান দিয়ে গেল আমি আছি। বুঝলে প্রস্তাব? বুঝতে পারছি। আমাদের মানে কি গেছে আমাদের মধ্যে দিয়ে ওই দিনগুলোয়। এবার মাকে বাড়ি আনলাম আমরা। বাড়ি আনার পর বাবা বলছে যে দেখ এমনি করে তো থাকা যায় না, আম, আমাদের নিশ্চয়ই অল্টারনেটিভ কিছু একটা ভাবতে হবে। হুম হুম হুম। প্রস্তাব, আরো একটা জিনিস, যখনই আমরা অল্টারনেটিভ কিছু ভাবতাম না, তখনই আমাদের সঙ্গে ভালো কিছু ঘটতে থাকতো। আচ্ছা। ভালো কিছু ঘটা মানে বাবার কাছে, মানে একটা পুরুষ মানুষের কাছে তার পকেট ভর্তি, ব্যাংক ভর্তি থাকলেই তার কাছে তার মন শান্তি, সে যেখানেই থাক। একটা বিজনেসম্যানের কাছে, একটা পুরুষ মানুষের কাছে তাই মনে হয় আমার। কথাটা ঠিক কিনা? এক্স্যাক্টলি। আমার বাবা যখনই বলতো ফ্ল্যাট ছাড়বে, তখনই আমার বাবার কাছে টাকা আসতো, নতুন নতুন কন্ট্রাক্ট পেতো, মিষ্টির দোকানের অর্ডার পেতো, বড় বড় অর্ডার পেতো। সুতরাং বাবার তখন ফিনান্সিয়ালি স্ট্রং, মানে মাইন্ড একদম ঠান্ডা। আর যখনই এই জিনিসগুলো ঘটতো, ধরো একটা চ্যালেঞ্জ করার পর যখন কিছু ঘটেছে, তখন অনেক দিন কিন্তু আমরা ভয়ের চোটে কোনো চ্যালেঞ্জ করতাম না। সুতরাং তখন আমাদের সঙ্গে কিছু ঘটতো না। এবার বাকি রইলাম কে বলতো? সবার সঙ্গে হয়ে গেছে, তুমি। এবার বাকি রইলাম আমি। আমার সঙ্গে ফার্স্ট ইনসিডেন্ট কৌস্তব, আমি তখন ক্লাস 12-এর এইচএস পরীক্ষা দিচ্ছি, হাই সেকেন্ডারি পরীক্ষার মধ্যে আমাদের, আমি কমার্স নিয়ে পড়েছি, আমাদের একটা সাবজেক্ট ছিল বিও, বিজনেস অর্গানাইজেশন। খুব মুখস্থের মানে সাবজেক্টটা ছিল। তো ওই সাবজেক্টটা যেদিন পরীক্ষা, তার আগের দিন রাত জেগে আমার পড়ার ইচ্ছা। আমি ন্যাচারালি রাত জেগেই পড়তাম। আমি রাত জেগে পড়তাম কোন জায়গায় সেটাও বলছি। আমি হল ঘরে আমাদের ডাইনিং টেবিলের ওপর আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসতাম। যেহেতু 3 ঘরে, 2 ঘরে, মানে এক ঘরে দাদা, 2 দাদা শুতো, আর এক ঘরে বৌদির জিনিসপত্র থাকতো বলে দাদা বন্ধ করে থাকতো, বৌদি থাকলে বৌদি থাকতো, আর এক ঘরে মা বাবা থাকতো। এবং আমি যখন ওই টেবিলের ওপর মানে পড়তাম রাতের বেলায়, তখন আমার মা হয় আমার পেছনে চেয়ার নিয়ে বসে থাকতো, নয় মাটিতে শুয়ে থাকতো। আমার মাটিতে শুয়ে, মাটিতে একটা কিছু পেতে শুয়ে থাকতো। যতক্ষণ আমি পড়তাম ততক্ষণ আমার মা ওখানে থাকতো। আর আমি উঠে চলে গেলে মাকেও ডেকে নিয়ে চলে যেতাম। এবার
রাত্রির তখন ওই 1:30-2টো। এবার আমি পড়ছি পড়ছি পড়তে পড়তে কৌস্তব, তোমার যদি পেছনে অন্ধকারে কেউ এসে দাঁড়ায় এবং তার চুলগুলো যদি ওড়ে, তুমি ফিলিংটা বুঝতে পারবে? এ তো খুবই মানে কি বলবো, দেখো একটা জিনিস আমি বলি কৌস্তব, আমি peculiar ব্যাপার প্রথমে খুব এটা। খুবই ভয়ানক ব্যাপার। আমি এই গল্পের প্রথমেই একটা তোমায় কথা বলেছিলাম, গল্প শুনে ভয় পাওয়া, হুম ঘটনা শুনে ভয় পাওয়া আর নিজের সঙ্গে হওয়ার যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু হিউজ ডিফারেন্স। হুম 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 ঠিক আছে, আমি পড়ছি, আমার পেছনে মনে হচ্ছে বড় চুল উঠছে, মানে অনেকটা জায়গা ধরে। ঠিক আছে, হুম হুম আম, যখন উঠছে তখন আমার মা পেছনে শুয়ে আছে, আমি জানি যদি চুল ওড়ে কিংবা হুম আমার পেছনে কেউ হুম বসে থাকে সেটা মাই হবে। আমি প্রথমে সাউন্ড দিলাম, মা, কোনো সাউন্ড নেই। ও মা, কোনো সাউন্ড নেই। হুম থার্ড টাইম, ও মা তুমি কি ঘুমিয়ে পড়লে? বলেই আমি পেছন ঘুরেছি। পেছন ঘোরার তৎক্ষণাৎ আমার সারা শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে গেল কৌস্তব। মানে আমি মনে হচ্ছে যেন ভয়ে আমার অবস্থা, মানে আমার মনে হচ্ছে মানে আমি কি করব, মানে আমি এখন কি করব। ইভেন ওই সময় আমি ওই ওই সময় থেকেই আমি বজরংবলীর খুব বড় ভক্ত। ঠিক আছে, আমার যেখানে বাড়ি তার সামনে একটা বজরংবলী মন্দিরও রয়েছে। ঠিক আছে, আমি যে থাক মানে আমার তো ভয় লেগেছে, আমি তো বুঝতে পেরেছি ওখানে মানে ভূত রয়েছে, মানে কিছু রয়েছে, প্রেত রয়েছে, ভূত রয়েছে, যাই রয়েছে, মানে সেই আমার পেছনে এসে দাঁড়িয়েছে, আমার মা নেই এখানে, সুতরাং সেই সেই ছিল। ঠিক আছে, মানে আমার মনের মধ্যে, আমার মুখের মধ্যে কোনো ভগবানের নাম আসছে না। আমি ওই অবস্থায় কোনো রকমে দৌড়ে গিয়ে, মানে আমি এত ভয় পেয়েছি, দৌড়ে গিয়ে দরজা খুলে আমি মায়ের ঘরে, মানে যেখানে দাদাদের ঘরে শোবো সেখানে মায়ের ঘরে গিয়ে আমি বাবার পাশে শুয়ে পড়েছি। দেখছি মা মাটিতে শুয়ে রয়েছে। মা বলছে কি রে, তুই চলে এলি? আমি বললাম তুমি কখন এসছো? বলছে আমি তো অনেকক্ষণ এসছি, আমি তো 1 ঘন্টা আগে চলে এসেছি, আমার ঘুম পাচ্ছিল, ওখানে ঠান্ডা লাগছিল, তাই আমি এখানে এসে শুয়েছি। তবে 5 মিনিট আগে আমার পেছনে যে ছিল সেটা কে? মানে কি? ভাবার বাইরে, ভাবার বাইরে। আমি টিল ডেট, আজকের দিন পর্যন্ত ওই দিনের কথা ভাবলে আমার শিহরণ জেগে ওঠে। কে ছিল সেটারও পরিচয় দেব, এখনো শেষ হয়নি। এরপর আমাদের দোকানের, এরপরের ইনসিডেন্ট, হুম আমাদের হুম দোকানে, তুমি মিষ্টির দোকানে ন্যাচারালি সারাদিন যে সমস্ত বাসনপত্রগুলো মিষ্টি রাখার ইউজ হয়, সেগুলো পরের দিনকে, মানে সেদিনকেই, যেদিনকে ইউজ হয় সেদিনকেই রাতে সেগুলোকে নিয়ে গিয়ে ধোয়া হয়, পরিষ্কার করা হয় পরের দিনে ফ্রেশ মিষ্টি রাখার জন্য। আমাদের মিষ্টির দোকানটা যেহেতু আমাদের ফ্ল্যাটের নিচে ছিল, আমাদের মিষ্টির দোকানেরও ওই বাসনপত্রগুলো, আমাদের ফ্ল্যাটের পেছন দিকে একটি বাথরুম ছিল, ওই বাথরুমে নিয়ে গিয়ে, যেটি দারোয়ানের বাথরুম, আমি তোমায় প্রথমে বলেছিলাম, ওই দারোয়ানের বাথরুমে ধোয়া হতো। এবং আমাদের মিষ্টির দোকানে একজন সেলসম্যান ছিল যার নাম মুখার্জি দা, ব্রাহ্মণের ছেলে, তার নাম টাইটেল ছিল মুখার্জি, আমরা তাকে মুখার্জি দা বলে ডাকতাম। মানে সে পুজো আশা পারতো তো, তার জন্য বাবা তাকে দোকানে রেখেছিল। আর ব্রাহ্মণের ছেলে ন্যাচারালি, কথায় আছে খুব সৎ হয় ব্রাহ্মণদের ছেলে, তার জন্য বাবা তাকে বিশ্বস্ত হিসাবে রেখেছিল। সে তাকে দিয়ে বাসনপত্রগুলো, বাবা বলছে যে আজকে মানে আমাদের ওই দিনকে যে ধোয়ার ছেলেটা সে আসেনি। বাবা যে মুখার্জি, যদি কিছু মাইন্ডে না করো, মনে যদি কিছু না মনে করো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি, তুমি গিয়ে এই বাসনপত্রগুলো পেছনে দারোয়ানের বাথরুমে ধুই শুরু করো, আমি যাচ্ছি। তখন মুখার্জি বলছে পেছনে তো আলো নেই, বলে তুমি তোমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে নাও, আমিও আসছি, ওই মোবাইলের টর্চ দিয়ে তোমার ধোয়াধুয়ি হবে, রাখো পাঁচিলের উপর রেখে ধুয়ো। তখন মুখার্জি বললো ওকে ঠিক আছে। বলে মুখার্জিদা ধুচ্ছে, বাবা সামনে দাঁড়িয়ে রয়েছে দোকানের সামনে। দোকানে আর একজন সেলসম্যান ছিল, সে বয়স্ক, তার সঙ্গে আমি ছিলাম এবং আমার মেজদা ছিল দাঁড়িয়ে দোকানে। ঠিক আছে, ঠিক 4 মিনিট 5 মিনিট পর মুখার্জিদা ঘামতে ঘামতে দৌড়ে দোকানের দিকে পালিয়ে আসছে, ওই লন ধরে, যেই লনের কথা বলেছিলাম প্রথম আমাদের বিল্ডিং এ ঢুকতে, ওই লন ধরে দৌড়াতে দৌড়াতে আসছে। ঠিক আছে, আমার বাবা বলছে কি হলো মুখার্জি, তুমি এমনি করে? বলছে দাদা আমি পারবো না, আমি এই সমস্ত কাজ করতে পারবো না। বাবা বললো না না, তুমি ব্রাহ্মণের ছেলে, তোমাকে আমি ধোয়াবো না তোমাকে দিয়ে, তুমি জাস্ট জলগুলো চালাও, আমি গিয়ে ধুচ্ছি। বলছে না না, ওই ওই কথা বলছি না দাদা, আমি পেছনে যখন বাসনগুলো জল দিয়ে যখন একটু বোলানোর চেষ্টা করছিলাম, আমার কাঁধের ওপর বড় বড় আঙ্গুলালা একটা কে হাত রেখে আমাকে ধাক্কা মারে। ধাক্কা মারাতে প্রথমে আমি ভেবেছি আপনি এসছেন, দ্বিতীয়বার হাত রাখে, ধাক্কা মারে। তখন আমি বলছি দাদা আমি ধুচ্ছি, আমি উঠছি। আমি ভাবলাম হয়তো আপনি এসে আমায় বলছেন যে তুই উঠে যা, আমি ধুয়ে দিচ্ছি। ঠিক আছে,
তৃতীয়বার আমাকে সজোরে পিঠের মধ্যে আঘাত করা হয়, যাতে আমি জলের ওই জায়গাটার মধ্যে ছিটকে পড়ি। মানে জলে একটা পাতকুয়া মতন করা ছিল, পাতকুয়ার মধ্যে আমি ছিটকে পড়ি। এ দেখুন আমার কোমর থেকে জামা থেকে সব ভিজে গেছে। আমি যখন উঠে পেছন দিকে দেখি, দেখি কেউ নেই ওখানে, আমি একা। তবে আমার ধাক্কা কে মারলো? আমি দাদা ওই জল থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আমি এই এত দূর এলাম, আপনি ছাড়েন, কাল সকালবেলায় আমি ওখানে ধুয়ে দেবো। মানে ওই ভদ্রলোক এতটা ভয় পেয়েছে যে উনি গিয়ে যে আমরা সঙ্গে গিয়ে যে বাসনগুলো আনবে সেই কথা উনি করছেন না। আমরা যখন জিজ্ঞাসা করছি কেমন হাত, বলছে বড় বড় আঙুল, পাঞ্জা প্রচন্ড বড়। বুঝলে? তারপর এই গেল মুখার্জিদার সঙ্গে ইনসিডেন্ট। এরপর ব্যাক টু আবার আমার স্টোরি। আমার বন্ধুর বিয়ে, আমার খুব প্রিয় একজন বন্ধু, এখনো তার সঙ্গে আমার সম্পর্ক আছে। তার সঙ্গে আমি নার্সারি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট তার সঙ্গে পড়াশোনা করি। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি কোস্তাব। এবং আমার লেকটাউন এরিয়াতে, আমরা লেকটাউনের ছেলেরা যারা মিলন সঙ্গে খেলি, আমরা, তুমি চেনো, একটি মিলন সঙ্গের কাছে একটি জিম আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জিমটার আমি নাম নিচ্ছি না, তুমি চেনো নিশ্চয়ই। ওই জিমে আমরা জিম করতাম, ঠিক আছে? জিম করতাম মানে আমার ভালোই চেহারা ছিল, আর আমি দুধ খাওয়া ছেলে, দুধ দুধ মানে গোয়ালা ঘরের ছেলে, মানে আমার শরীর স্বাস্থ্য বেশ ভালো ছিল, ন্যাচারালি যা হয়, লম্বা চওড়া, সেটা তুমি দেখেছো। আমি বন্ধুর বিয়ে, এই বন্ধুর বিয়ে বলছি, বন্ধুর দিদির বিয়ে। তো দিদির বিয়ে হচ্ছে ঠিক জানুয়ারি মাসের 15 তারিখের পর, মানে ওই 17-18 তারিখ করে ডেটটা ছিল। বিয়ের দিনকে, যেদিন বিয়ে ছিল, মেয়ের বিয়ে, বিয়ে ফিয়ে সব মিটেছে, বাসর রাত জেগেছে। আমি বন্ধুকে বললাম, বন্ধুর বাড়ি হচ্ছে ঠিক রাস্তার ওই পারে, মেন রাস্তার ওই পারে। আর বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল লেকটাউন যশোর রোডের মোড়ে, অর্কিড বলে যে বিয়ে বাড়িটা রয়েছে, হ্যাঁ ওই হলদিরাম প্রভুজির ওপরে ওইটা ভাড়া নেওয়া হয়েছিল। ওইখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স একটুখানি। আমি বাইক চালিয়ে এসেছি, হ্যাঁ, শীতের বেলা, প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ। আর ওই সময়টা, পার্টিকুলার ওই সময়টা কৌস্তব, আমাদের ওই এরিয়াতে, ওটা আমি তোমায় বলছি তাও 2009-10 কথা, আমার হ্যাঁ 2009-10, ওই সময় আমাদের ওখানে খুব মানে চুরি শুরু হয়েছিল, মানে চুরি চামারি শুরু হয়েছিল খুব খুব প্রচন্ড ভাবে, ঠিক আছে? তো আমি এসে প্রথমে বাইরের গেট, তখন প্রায় রাত্রির 1:30 তো বেজে গেছে, 2:00+, ঠিক আছে? আমি প্রথমে বাইরের গেটটা খুলবো, বাইরের বড় গেটটা খুলবো, খুলে আমি বাইক ঢোকাবো, বাইক ঢুকিয়ে তারপর ক্লপসেবল গেট খুলবো, চাবি আমার কাছেই। আর তারপর ওপরে গিয়ে করবো, ওপরে উঠবো, হ্যাঁ। এবার আমি যখন এসে বাইরে বাইকটা রেখে যখন গেটটা খুলছি, আমি দেখছি আমাদের লনের একদম ওই মাথায়, মানে এই মাথা দিয়ে আমরা রাস্তা দিয়ে ঢুকছি, ওই মাথায়, মানে যেখানে যেখানে খালি জায়গা, ওপেন স্পেস এবং দারোয়ানের ঘর এবং বাথরুম, বুঝতে পেরেছি? তারপর ওই মাথায় একটা কি দাঁড়িয়ে রয়েছে, তার হাইট হচ্ছে মোটামুটি আমাদের থেকে একটু নাটা, ঠিক আছে? কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ। আমি বলছি, তখন আমি জিম ফিম করি, তো আমি বলছি এই তো চোর আজ আমাদের বাড়ি ঢুকেছে, আজকে একে তো শায়েস্তা করবোই। মানে রক্ত গরম, ওই সময় যা হয় ন্যাচারালি, ঠিক আছে? এবার আমি না ও সব আস্তে 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 বাইকটা বাইরে রেখে, মানে চাবিটাকে, মানে আমাদের যে বাইকের চাবিটা হয়, বাইকের চাবিটাকে এই মানে তর্জনী আর মধ্যমার মধ্যিখান থেকে বের করেছি, মানে ঘুষি মারবো টেনে, বুঝতে পেরেছো? বের করে ওইভাবে এগিয়ে যাচ্ছি। আজকে তো ধরবই। আমি আমাদের গেট থেকে, আমাদের ক্লপসিবল গেট, মানে যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছে, ওই পর্যন্ত যখন এসছি, কৌস্তব, যেটা ওখানে দাঁড়িয়ে ছিল, একটা মানুষ যদি কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাইট যদি 5.5 ফুট হয়, সেটাকে দেখতে লাগে খুব বেশি হলে 3 থেকে 3.5 ফুট, ঠিক কিনা? আমি 3 থেকে 3.5 ফুটের মানুষটিকে যখন 30 ফুট দূর থেকে দেখেছি, তাকে দেখতে লাগবে আরো কম, 3 ফুট। যখন আমি 15 ফুট এসছি এগিয়ে, লন পেরিয়ে আমার গেট পর্যন্ত, তখন সেটির আকার হয়েছে মোটামুটি আমার থেকে একটু বড়, কুঁজো অবস্থাতে। আচ্ছা, কিন্তু আমার তো লক্ষ্য হচ্ছে চোর পেটানো, আমার তো লক্ষ্য ভূত নয়। তখন তো আমার মাথায় এইটাও মাথায় আসবে না যে ওটা ভূত, কি ওটা অপদেবতা, কি ওটা অন্য কিছু। তখন তো আমার মাথায় হচ্ছে মারবো,
যেটা ন্যাচারালি লোকের হুম হুম সবার মাথায় আসে। কৌস্তব, আমি ওই আমাদের ক্লবসিবাল গেটের ওইখান থেকে ওটার দিকে যখন আরো 5-10 পা এগিয়েছি, কৌস্তব ওটার আকার হয়েছে, হাইটে হচ্ছে মানে পুজো অবস্থায় হাইটে হচ্ছে কমসে কম 6.5 ফুট, চওড়ায় হচ্ছে 2.5-3 ফুট। মানে আমার শরীরটা ওটার শরীরের তুলনায়, আমার হাইট 6 ফুট, আমার শরীরটা ওটার শরীরের তুলনায় অনেকটা কম। বুঝতে পারছি। ওই অবস্থায় কৌস্তব আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, সারা শরীর আমার ঠান্ডা হয়ে গেছে। মানে আমার পুরো, এখন আমি বলছি আমার একদম গায়ের লোম খাড়া হয়ে গেছে। মানে আমি এত পরিমাণ ভয় পেয়েছি। কিন্তু কৌস্তব, ভয় আমি তখনও পেয়েছিলাম, তারপরে দেখি যেটা কুঁজো হয়ে আছে সেটা না উঠে দাঁড়াচ্ছে। আচ্ছা। মানে যেটা কুঁজো হয়েছিল 6 ফুট, সেটা উঠে দাঁড়ালে হবে কমসে কম 9 ফুট। উঠে দাঁড়িয়েছে 9 ফুট না 8 ফুট, ঠিক আছে? উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে না, মানে আমি জীবনে ওই প্রথমবার কিছু দেখেছিলাম যেটা অপ্রাকৃতিক। মানে লোকে বলে আমি বিশ্বাস করি না, আমি মানি না, বলে এই ভূত বলে কিছু হয় না। আমি বলি হয়। যদি ক্ষমতা থাকে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি দায়িত্ব নিয়ে দেখাবো, ঠিক আছে? যখন উঠে দাঁড়িয়েছে কৌস্তব, চুলগুলো হচ্ছে পুরো মাথা থেকে কোমর পর্যন্ত, ঠিক আছে? নাকটা হচ্ছে ঠিক মানে কি বলবো, মানে মানে আমাদের যদি 1 বিঘত ধরো, 1 বিঘতের নাক পুরো একদম টিকালো নিচের দিকে, হ্যাঁ। আর মুখের এক সাইড হচ্ছে পুরো একদম ব্লার, মানে ব্লার বলতে মানে একদম, মানে কেমন বলবো, পোড়া মতন, ঠিক আছে? আর চোখ চোখ দুটো হচ্ছে পুরো একদম ঝলসানো, মনে হচ্ছে একদম একটা দুখানা ওই মানে কয়লার দুখানা যদি আগুন থেকে তোলো যেমন আলো জ্বলে না, কয়লা জ্বলে থাকে, ঠিক অমনি। মানে জাস্ট আমার দিকে এমনি ভাবে ঘুরছে, মানে বুঝতে পেরেছে আমি পেছনে এসেছি কৌস্তব, আমার দিকে এইভাবে ঘুরছে। মানে আমি জাস্ট মুখের একটা সাইডে ফেসটা দেখতে পেয়েছি কৌস্তব। দেখতে পেয়ে আমার শরীরে আর কোনো ক্ষমতা নেই, আমার বাইক বাইরে পড়ে থাক, আমি ওই অবস্থায় পেছন ঘুরে সিঁড়ি দিয়ে পড়ি কি মরি করে কয়েকটা স্টেপে আমি পুরো ওপরে চলে গেছি। ওপরে গিয়ে দরজা দেখছি খোলা, মা মনে হয় টের পেয়েছিল আমি এসছি বাইকের আওয়াজে, দরজা দিয়ে ঢুকিয়ে আমি বিছনায় গিয়ে শুয়ে পড়েছি, আচ্ছা। ঠিক আছে? মা আর কোনো কিছু না বলে মা দরজা ছিটকিনি তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা, ওদিন ছিল আই থিঙ্ক বুধবার, পরের দিন সকালবেলা আমার কলেজ, ঠিক আছে? মা এসে আমার কলেজে যাবো বলে ডাকছে। দেখি আমার কোনো সার পাইনি, সার না পেতে মা নিচে চলে গেছে যে ঘুমাবো, হয়তো লেটে আছে। মা নিচে চলে গেছে বাজার করতে, দোকান থেকে কিছু নেবে, বাজার ফাজার করে যখন মা নিচে নামে তখন আমাদের দারোয়ান বলে যে আচ্ছা বৌদি, ছোট বাবু কালকে রাতে কখন আসছে? মা বলছে তা তো বলতে পারবো না, তাও মোটামুটি 1:30 এই 2-2-2:30 হবে। বলছে ছোটবাবুর বাইকটা তো কালকে বাইরেই পড়েছিল। আম, এর মানে ছোটবাবু বাইক ঢোকায়নি, এর মানে ছোটবাবু নিশ্চয়ই কাল রাতে কিছু দেখেছে। মা বলছে কি দেখবে? বলছে চলো তো ওপরে। বলে আমাদের দারোয়ান যে ছিল প্রভাস দা, সে মায়ের সঙ্গে এসে উপরে যখন এসে, মানে আমি লিটারেলি মানে এমনি তো শীতকাল ঠান্ডা, আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি, আমার কম্বল শরীর যখন গায়ে হাত দিয়েছে আমার গা আগুনে পুড়ে ফেটে যাচ্ছে, এত জ্বর এসছে আমাকে। ওই রীতিমতন মা আসে, মা এসে বলে কি হয়েছে? তখন আমি মাকে বাবাকে বস করিয়ে পুরো ইনসিডেন্টটা খুলে বলি পুরো ইনসিডেন্টটা, যে আমি এমনি এমনি দেখেছি, ঠিক আছে? তো দেখার ওই বলাতে আমার আহ, মানে আমাকে নিয়ে ওই হনুমান মন্দির যাওয়া হয়। হনুমান মন্দির গিয়ে আমাকে ওই হনুমান মন্দিরে জল ফল দিয়ে বাড়ি আসি, তারপর ওষুধপত্র খাই। জ্বর যেহেতু একটু মেডিসিনের ট্রিটমেন্ট করতে হয়, সবকিছু তো ওই মানে ওই মনে করলে হয় না, তো খেয়ে আমার জ্বরটা মোটামুটি কমে, ঠিক আছে? মানে আমি ওই দিনকে জীবনে প্রথম এমনি কিছু হয় সেটা আমি বিশ্বাস করি কৌস্তব। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আমার তো ওই, আমি জ্বর থেকে মোটামুটি 2-3 দিনে আমি সুস্থ হয়ে উঠলাম। তারপরে কৌস্তব আমাদের ওই বিল্ডিং এর সম্বন্ধে তোমার একটা জিনিস বলি। আমাদের বিল্ডিং এ না কৌস্তব, কোনো নবদম্পতি নবদম্পতি যারা বিয়ে করে এসছে কিংবা বিয়ে হয়েছে 2-3 বছর হয়েছে, এমন দম্পতি যদি আমাদের বিল্ডিং আসতো, তাদের না ডিভোর্স হয়ে যেত। এটার একটা নয়,
আমাদের নিচের মানে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে, সেকেন্ড ফ্লোর থেকে শুরু করে, থার্ড ফ্লোর থেকে শুরু করে ফোর্থ ফ্লোর, 4 তলা বিল্ডিং, ফোর্থ ফ্লোর, প্রত্যেক ফ্লোরেই যখনই নতুন কোনো দম্পতি বিয়ে করে আসতো না, তাদের 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যেত। ইভেন আমার মেজদা, যার বিয়ে হয়েছিল, যেটা আমি বললাম, বৌদি বাপের বাড়ি যেত, আসতো, আমার মেজদারও ডিভোর্স হয়ে যায়। এবার অনেকে বলবে যে কেন, মানে এর সঙ্গে ফ্ল্যাটের কি মানে বিল্ডিং এর কি এই মানে সংযোগ, বিল্ডিং এর কি যোগাযোগ আছে, সেইটাও আমি বলবো। নিশ্চয়ই আমার মনে হয় এটাই যোগাযোগ। ঠিক আছে, এবার কৌস্তব, আমারও ইনসিডেন্টটা হওয়ার পর আমার বাবা একদিন দোকানে বসে আছে, দোকানে বসে থাকতে একজন ওই রাস্তাঘাটে ওই সাধু বেশে যারা ঘুরে বেড়ায়, হ্যাঁ, আম, তান্ত্রিকের মতন, হাতে একটা ত্রিশূল নিয়ে, উনি অমনি একজন লোক একজন আমাদের দোকানে এসছে। দোকানে আসতে বাবা তাকে আম, ভিক্ষা চেয়েছে, সে তাকে ভিক্ষা তো দিয়েছে। ভিক্ষা দেওয়ার পর বাবা তাকে একটু মিষ্টি খাইয়েছে, মিষ্টি খাইয়েছে, কচুরি খাইয়েছে। খাইয়ে বলছে যে বাবা, তোমাকে এগুলো তোমার এমনি আমি খাওয়াচ্ছি, আমার খাওয়ানোর ইচ্ছা হয়েছে। তখন সেই ভদ্রলোক আমার বাবার দিকে তাকিয়ে বলে, তুই এত চিন্তা করছিস কিসের, তোর মাথায় এত কিসের চিন্তা, তোর যেখানে থাকিস বাসস্থানের চিন্তা? আমার বাবা না আশ্চর্য হয়ে গেছে। আমার বাবা আশ্চর্য হয়ে বলছে, আপনি কি করে জানলেন? বলছে, তোর মুখে আমি পড়তে পাচ্ছি, বাচ্চা, তোর মুখে আমি পড়তে পাচ্ছি। তখন বাবা বলে যে আমার একটা উপকার করবেন। বলছে কি, বল। বলছে আমি যেখানে থাকি সেই জায়গাটা একটু আপনি দেখে বলবেন যে কি খারাপ হচ্ছে, কি ভালো হচ্ছে, কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না কিছু। আমি এত আশা করে সারা জীবনের প্রায় অনেকটাই পুঁজি দিয়ে আমি এই জিনিসটা কিনেছি। বলে ঠিক আছে, নিয়ে চল। বলতে আমার বাবা সেই ভদ্রলোককে, সেই তান্ত্রিক ভদ্রলোককে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসে। ফ্ল্যাটে নিয়ে আসার পর সেই তান্ত্রিক ভদ্রলোক যখনই ফ্ল্যাটে ঢোকে, ঢুকে কিছু আম, উনি এই ঘর ওই ঘর, বাথরুমে, রান্নাঘরে, 3টে ঘরে, ডাইনিং রুমে উনি ঘুরে বেড়ায়। ঠিক আছে, ঘুরে বেরিয়ে বাবাকে বলে যে ফ্ল্যাটে কি, ফ্ল্যাটটা কিনেছিস কতদিন আগে? বাবা, তখন আমাদের ফ্ল্যাট কেনা মোটামুটি 8 বছর 10 বছর হয়ে গেছে। ঠিক আছে, বাবা বলছে ফ্ল্যাটটা কিনেছি তো অনেক দিনই, প্রায় 10 বছরের কাছাকাছি, 8-10 বছর হবে। বলছে ফ্ল্যাটটা কেনার আগে জানিস, দেখিস নি এই জায়গায় কি আছে? বাবা বলছে না, আমি তো দেখিনি। বলছে গৃহপ্রবেশ করেছিলিস? আমি বললাম হ্যাঁ, গৃহপ্রবেশ করেছি, নাওনের চিহ্ন দিয়েছি, শান্তি সস্থান করেছি, তাতেও আমাদের কিছু হয়নি। বলছে তোর এই ফ্ল্যাটে তো এমন জিনিস আছে যে জিনিসকে তোরা কোনোদিন তাড়াতে পারবি না। আর তোরা তো এখানে থাকতে এসছিস তার বাড়িতে, সে তোর বাড়িতে থাকতে আসেনি। বাবা বলছে তার মানে? বলছে এখানে যে রয়েছে তোরা তার বাড়িতে থাকতে এসছিস, বুঝতে পারলে? তোরা, তোদের বাড়িতে সে থাকতে আসেনি, সুতরাং তাকে তাড়ানোর কোনো ব্যবস্থা হয় না। বাবা তখন বলে তার মানে? বলছে কালপুরুষ শুনেছিস, নাম কালপুরুষ? এই বাড়িতে কালপুরুষের বাস। বাবা বলে সেটা কি জিনিস? বাবা জানতো না, মানে সবাই তো আর সবকিছু জানে না। হুম। বলছে বলছে বাবা, দূর মানে কিভাবে তাড়ানো যাবে? বলছে তাড়ানো যাবে না, তাড়ানোর কোনো এ নেই, মানে উপায় নেই। একটা জিনিস করিতে পারি, তোরা আমাকে একটা জায়গা দে, আমি সেই জায়গায় তাকে বন্ধন করে রাখতে পারি। কিন্তু তাতেও মানে সেটাও খুব ঝুঁকিপূর্ণ কাজ। আমি যদি বন্ধন করি, বন্ধন যদি ঠিক করে না হয়, তারপর তো সে তোদের ছাড়বে না। বলে সেই ভদ্রলোককে বাবা ওই দিনকে ওই সমস্ত শুনে আমাদের প্রত্যেকেরই ভয় লাগে, ন্যাচারালি ভয় লাগে। তো বাবা ওই দিনকে রাতে সেই ভদ্রলোককে খেতে খুঁতে দেয়, এবং পরের দিন সকালবেলা যখন ওঠে, আম, ওই ভদ্রলোক কিছু ওই গজাল হয় না, গজাল প্রেক, ওই গজালের মধ্যে কিছু ক্রিয়া করে দিয়েছিল, ক্রিয়া করে বলেছিল এগুলো এই জায়গায় ঘরে মেরে দে, পুঁতে দে। এবার বাবার তো গায়ে লাগছে, সে একদম মানে শ্বেত পাথরের সব বসিয়ে আমাদের ফ্ল্যাটে কাজ করা, ওই শ্বেত পাথর ফাটিয়ে ওই সমস্ত ঢোকাতে হচ্ছে। তা কি করবে, বাস তো করতে হবে, বাবার অনেক প্রিয় ফ্ল্যাট, আমাদের খুব সাজানো গোছানো ফ্ল্যাট। সে কোনো রকমে ঢুকিয়ে, কিন্তু পরের দিন সকালে উঠে আমরা দেখি যে ওই ভদ্রলোক আমাদের না বলেই চলে গেছে। এবার চলে যাওয়ার পর বাবা তারপর ওই ওই সমস্ত করে বাবা 2-3 দিন পর খুব রাগ হয়। রাগ হয়ে বলে যে ধুর, এই সমস্ত কোনো ভুংচুং লোক, এরা ভুলভাল বলে গেছে, এতে মনে এফেক্ট করছে, এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ওই গজালগুলো তুলে দে। বলে ওই গজালগুলো আমরা আবার বাবার কথা অনুযায়ী শনিবার দিনকে তুলে দিই। মানে ধরো সোমবার দিনকে পোতা হয়েছে, শনিবার দিনকে তুলে দিয়েছি।
এবার এই আচ্ছা। গজালগুলো তোলাতে কৌস্তব একটা কিছু ওখানে ঘটেছিল, যেটা আমি বলতে পারবো না, যেটা তোমরা বলতে পারবে। গজালগুলো তোলাতে এমন কিছু ঘটেছিল যাতে আমার মনে হয় যে যেই জিনিসটা এতদিন আমাদের ফ্ল্যাটের বাইরে ঘুরে বেড়াতো, কিংবা ফ্ল্যাটের আমাদের ফ্ল্যাটে হয়তো ঢুকতো না, সেই জিনিসটা আমাদের ফ্ল্যাটে ঢোকার প্রবেশ পেয়ে গেল, টিকিট পেয়ে গেল। তার পরের ইনসিডেন্টটা কৌস্তব, আমার বাবা পায়ে, আমার বাবার হাই সুগার ছিল তো, পায়ে এক বুড়ো আঙুলে, রাইট লেগ 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 মানে লেফট লেগে বুড়ো আঙুলের মাথাটায় একটা ঘা হয়েছিল। সেই ঘা হতে বাবার ওই জায়গাটা না ডাক্তার একটু কেটে বাদ দিয়েছিল, মানে একদম ওপরটা, যেটাকে ডায়াবেটিক ফুট বলা হয় এখনকার দিনে। ওই কেটে একটু বাদ দিয়েছিল, কেটে বাদ দেওয়া দিয়ে আমার বাবার পায়ের বুড়ো আঙুলটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছিল। আমার বাবা, আমাদের বাবার যে ঘরটা, বাবা মায়ের ঘরটা, বাবা মায়ের ঘরের আগেকার দিনে, যে আমাদের ফ্ল্যাটটা তো অনেক পুরনো ফ্ল্যাট, আগেকার দিনের দরজার ওপরে না একটুখানি খালি জায়গা থাকতো, যেখানটা কাঠ, মানে কাঠের একটা ফ্রেম থাকতো, তার মধ্যে কাঁচ লাগানো থাকতো। দেখেছো কি অনেক হোটেল ফোটেলেও থাকতো? ওকে, ওকে, ওকে। হ্যাঁ, ওই বাবার ঘরেও, মা বাবার ঘরেও ঠিক দরজার ওপরে একটা কাঠের ফ্রেম থাকতো, তার মধ্যে কাঁচ লাগানো, ট্রান্সপারেন্ট গ্লাস। হ্যাঁ, মানে ওইটাকে খোলাও যায়, বন্ধও করা যায়, ঠিক আছে, অমনি ধরনের, মানে ডাউন আপ ডাউন করা যায়, ঠিক আছে। বাবার ঘরে একা শুয়েছিল। আমার মা, আমার দিদার ওই ডায়াবেটিক ফুড হওয়ার পর আমার মা আমার দিদার বাড়ি গেছিল, আমার দিদার খুব শরীর খারাপ হয়েছিল। তো বাবার ঘরে একা শুয়েছে, মেজদা ছিল না, কোনো একটা কোথাও গেছিল, আমি আর বর্দার ঘরে শুয়ে, এই মেজদার ঘরে শুয়েছিলাম। তখন বর্দার ঘরে না আমরা কেউ শুতাম না বুঝতাম, ঠিক আছে, কারণ বর্দার ঘরটা নিয়ে আমাদের প্রত্যেকেরই একটু মনে ডাউট ছিল। তো আমরা শুয়েছি, শুতে না মাঝরাতে বাবা দেখছি ঘর থেকে চিৎকার করছে, তোরা শুনতে পাচ্ছিস এই ঘরে আয় তো, আমার নামে, পাপাই তুই শুনতে পাচ্ছিস এই ঘরে আয় তো, বিশু তুই শুনতে পাচ্ছিস এই ঘরে আয় তো, বলে এমনি করে ডাকছে। তো এবার আমরা রীতিমতো লাইট ফাইট জ্বালিয়ে, বাবার আওয়াজ পেয়েছি অনেক রাতে, হ্যাঁ, আওয়াজটা একটু একটু জোরেই শোনাচ্ছে, ঠিক আছে, আমরা লাইট ফাইট জ্বালিয়ে আমরা বাবার ঘরে দরজা খুলে ঢুকি। দরজা খুলে ঢোকার পর দেখছি যে বাবার পায়ের ব্যান্ডেজটা খুলে গেছে। আমি বাবাকে বলছি, বাবা পায়ের ব্যান্ডেজটা কি করে খুলে গেল? বলছে তা তো জানি না, তোরা একটু এই ঘরে শো আজ রাতে। আমি বললাম, ঠিক আছে শোবো। বলে আমি বলছি, কিছু হয়েছে বাবা আবার? বলছে না না কিছু হয়নি, তোরা একটু এই ঘরে শো। তো আমরা শুয়েছি, শুয়ে পরের দিন ভোরবেলা উঠেছি। ভোরবেলা বাবা যেখানে 5টায় খাটাল যায়, বাবা ওদিনকে 7টা পর্যন্ত ঘুমাচ্ছে, ঠিক আছে, বাবার কিচ্ছু হয়নি, ওদিনকে জ্বরও আসেনি, বাবার কিচ্ছু হয়নি। বাবা 7টার সময় ঘুম থেকে উঠেছে, পায়ের ব্যান্ডেজটা টাইট করে আমাকে দিয়ে আবার বাঁধিয়েছে, বাঁধিয়ে আমাকে আর বদ্দাকে বোস করিয়ে একটাই কথা জিজ্ঞাসা করেছে, যে আমি এই ফ্ল্যাটটা ছাড়তে পারছি না পাপাই, আমি তোর মাকে বলতে পারছি না আমি এই ফ্ল্যাটটা ছেড়ে যেতে পারছি না, এই ফ্ল্যাটটা আমার সবকিছুর মানে বাঁধনে, যখনই ছাড়বো বলছি আমার উপর এমন জিনিস হয়ে যাচ্ছে, আমি ফ্ল্যাটটা ছেড়ে যেতে পারছি না, আমার সঙ্গে তোর মায়ের ঝগড়া হচ্ছে এই ফ্ল্যাটটা ছাড়া নিয়ে, মানে আমি এই ফ্ল্যাটটার আবদ্ধে বন্ধ হয়ে গেছি। আর কাল রাতে তোদের দেখেছি, সেটার কারণটা এখন তোদের বলছি। কাল রাতে আমি যখন আমার বিছানায় শুয়েছিলাম, আমার পায়ের ওই জন্য আমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল, ঠিক আছে, শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঝিমটি আমার এসে গেছিল, ঘুমের ঝিমটি এসে গেছিল। আমি দেখছি সেই আমার হাতে যে জিনিসটা হয়েছিল বাবাই, বললাম হ্যাঁ মনে আছে, সেই জিনিসটা মনে হচ্ছে আমার পায়ের মধ্যেও হয়েছে। এবার পায়ের মধ্যে যখন আমার মনে হচ্ছিল অমনি, তখন তোরা তো এসে দেখলি আমার পায়ের ব্যান্ডেজটা খোলা। বললাম হ্যাঁ। তো পায়ের ব্যান্ডেজটা আমার খোলাই ছিল, আমি আর লাগাইনি, জানিস তো। তবে কি করলে তুমি? বলছে আমি যখন উঠে দেখলাম, উঠে যখন বসলাম, দেখলাম আমার ঘরের জানলা দরজা সবই বন্ধ, কিন্তু ওই যে দরজার উপরের কাঁচের ঘুলগুলিটা দেখতে পাচ্ছিস? আমি বলছি হ্যাঁ, বড় ঘুলগুলিটা। বলছে ওই ঘুলগুলি থেকে দেখলাম একজনকে লম্বা মতন, সে নিচু হয়ে ঘুলগুলি দিয়ে উঁকি মেরে দেখছে। জিনিসটা বুঝলে? মানে এমন একটা ব্যাপার ঘটেছে না, মানে আমি যখন ইমাজিন করছি, ভাবছি তোমার বাবার জায়গায় হয়তো আমাকে রাখছি, মানে প্রচন্ড সাংঘাতিক একটা ব্যাপার, প্রচন্ড সাংঘাতিক একটা ব্যাপার। মানে আমার বাবা বলছে যে মানুষ, মানে যে ছিল ওখানে, সে একটা দরজা ন্যাচারালি 6.5 ফুট হয়, হুম, 6.5 ফুটের ওপর ঘুলঘুলি ধরো আরো 1 ফুট, 7 ফুট, হুম। 7 ফুটের ওপর, মানে আমাদের ফ্ল্যাট ছিল 11 ফুটের, তার হাইট মিনিমাম 8 ফুট, 8.5 ফুট হতে হবে, তবেই সে উঁকি মেরে ওই গুলগুলি থেকে আমার দিকে দেখতে পারবে।
তার দুটো চোখ জ্বলছে বলে আমার বাবা ওই দিনকে অঝরে কাঁদতে থাকে, কেঁদে বলে যে আমি ফ্ল্যাট ছাড়তে পারছি না, এই ফ্ল্যাট আমার ছেলের ডিভোর্স করিয়ে দিল, এই ফ্ল্যাট আমার শরীরের এই অবস্থা করে দিল। আর সৌস্তব প্র্যাকটিক্যালি যেদিন থেকে আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম না, হুম। সেই দিন থেকে শেষ দিন পর্যন্ত ফ্ল্যাটটা কিন্তু, ফ্ল্যাটের যে ছিল, যে আছে, সে কিন্তু জানতো আমাদের ফ্ল্যাটে আমাদের পরিবারের ডিসিশন মেকার আমার বাবা। যে কোনো বড় স্টেপ নিতে হলে আমার বাবাকে নিতে হবে। আমার বাবাকে সে প্রথম দিন থেকে টার্গেট করে রেখেছিল। ইভেন আমার মা ওই বাড়িতে থেকে একটু পাগল মতন হয়ে গেছিল, মেন্টাল ডিফেক্ট হয়ে গেছিল আমার মা, নার্ভের প্রচন্ড কড়া কড়া ওষুধ খেত, মেন্টাল ডিফেক্ট হয়ে গেছিল ওই ইনসিডেন্টটার পর থেকে। ইভেন আমাদের ওপরে একজন মানে ভদ্রলোকরা ফ্ল্যাট নিয়ে থাকতেন, আমি নাম টাইটেল দিয়ে বলছি, জৈনজি, নন বেঙ্গলি। সেই জৈনজিও 2018-তে ওই ফ্ল্যাট ছেড়ে চলে যায় সাডেনলি। হুম। জৈনজির ওয়াইফ পাগল হয়ে গেছিল। ইভেন 2018-তে ফ্ল্যাট ছেড়ে যাওয়ার পর 2020-তে আমার যখন জৈনজির সঙ্গে রাস্তায় দেখা হয়, আমি 2021-এ ওই ফ্ল্যাটটি বিক্রি করি, যখন দেখা হয় তখন জৈনজি এবং জৈনজির বউ পুরো সুস্থ। জৈনজির বউ ন্যাচারালি আমায় দেখে কথা বলছে যে পাপাই কেসে হো। যেই জৈনজির বউ ওই ফ্ল্যাটে পাগল হয়ে গেছিল। ইভেন জৈনজির পাশে একজন ভদ্রলোক থাকতো, আমরা ন্যাচারালি দাসদা বলে ডাকতাম, ঠিক আছে, নাম আমি উল্লেখ করছি না। তারা সদ্য বিবাহিত, ঠিক আছে। ওই ভদ্রলোক আবার ইন্ডিয়ান রেলওয়েজে কাজ করতো শিয়ালদা ডিভিশনে, আর তার সঙ্গে উনি ওই কি বলে হস্তরেখা বিচার এবং বিভিন্ন ধরনের জ্যোতিষের বিভিন্ন কাজ করতেন উনি, ঠিক আছে, মানে নিজের চেম্বার ফেম্বার ছিল। তো ওই ভদ্রলোক ওই ফ্ল্যাট কিনে ওই ভদ্রলোকের বাড়ি হচ্ছে আমার পুরনো পাড়ায়। ভদ্রলোক ফ্ল্যাট কিনে 1 বছরের মধ্যে ভদ্রলোকের এবং ভদ্রমহিলার ডিভোর্সের সিচুয়েশন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা। ওনাদের ডিভোর্সের সিচুয়েশন হতে ওনারা ডিভোর্স না করে দুজন মিলে ডিসাইড করে সাডেনলি ফ্ল্যাট বেচে দিয়ে চলে যায়। মানে আজকে শুনছি ফ্ল্যাটে রয়েছে, কালকে শুনছি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, মানে এমন, মানে যেই দামে ফ্ল্যাট কিনেছিল তার 70% দামে ফ্ল্যাট বেচে দিয়ে চলে যায় উইদিন 1 ইয়ার লসে। গিয়ে আমাকে রাস্তায় একদিন আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাকে দেখে বলেছিল, পাপাই তোমরা যত তাড়াতাড়ি পারবে ওই ফ্ল্যাটটা ছেড়ে দাও, ওই ফ্ল্যাটটা ভালো না, ওই ফ্ল্যাটটা আমাদের ডিভোর্স করাচ্ছিল, আমরা এখন যেখানে আছি যথেষ্ট ভালো আছে, আমাদের সবকিছু মিটে গেছে, তুমি আমার খুব কাছের, আমরা এক পাড়ায়, তোমার বাবাকে আমি দাদা বলে ডাকি, তোমার বাবার শরীরের এই অবস্থা, তোমরা ফ্ল্যাট ছেড়ে দাও, না এই ফ্ল্যাট তোমার বাবাকে কেড়ে নেবে। কৌস্তব সত্যি আমার বাবাকে কেড়ে নিল ওই ফ্ল্যাট। আমার বাবা 2021-এ ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে 2022-এ 2 মাসের মধ্যে মারা গেল। এবার কৌস্তব পুরো ঘটনাটা তো আমি বললাম, ঘটনাটা পুরো শুনলে, এই ঘটনাটা আমাদের ফ্ল্যাট বিক্রি করি আমি 2022-এ, ঠিক আছে। আমার ফ্ল্যাট আমি কি করে বিক্রি করি সেটাও আমি বলছি। আমার বাবার তখন ডায়ালিসিস চলছে, আমার বাবা কিডনির ডায়ালিসিসের পেশেন্ট হয়ে যায়। আমি হাবড়ায় চলে আসি 2021-এ আমি হাবড়ায় এসে একটা বাড়ি কিনি এবং সেই বাড়িতেই আমি আজকে রয়েছি, ঠিক আছে, টিল ডেট, এবং থাকবো, এটাই আমার এখন বাড়ি, ঠিক আছে। লেকটাউনে অনেক জমি জায়গা রয়েছে, বাবার পৈতৃক বাড়ি রয়েছে, আরো আমার ফ্ল্যাট রয়েছে, থাক, আমি লেকটাউন যাচ্ছি না, কারণ এইখানে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল, তার জন্য আমার এখানে আসতে হয়েছে, ঠিক আছে। বাট তোমার বাবার এই পুরো ব্যাপারটা আমি মানে বলছি বাবাকে এ করতে দিল না আর ওখান থেকে বেসিক্যালি। আমি বলছি আমার বাবা মাকে যতবারই আমরা ওই বাড়ি থেকে আমরা বেরিয়ে আসার পর, আমরা ইভেন আমার 2020-তে বিয়ে হচ্ছে, আমার এবং আমার ওয়াইফেরও ডিভোর্স হয়ে যেত, ঠিক আছে, 6 মাসের মধ্যে। এমন সিচুয়েশন ওই ফ্ল্যাট আমাদের মধ্যে তৈরি করে দিয়েছিল, যেটা আমরা বুঝতে পেরে, আমার মা বুঝতে পেরে আমাদের ফ্ল্যাট থেকে বের করে দিয়েছিল। সেটা একটা অন্য ইনসিডেন্ট, ঠিক আছে। বের করে দেওয়ার পর আমরা দুজনে আবার এক জায়গায় হয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা আজকে 7 বছর সংসার করছি, আমাদের 2টি ছোট ছোট মেয়ে আছে, আমরা সুখে রয়েছি, ঠিক আছে। আমার মা আমার কাছেই থাকে এখন। আমার মা বাবাকে আমরা বেরিয়ে যাওয়ার পর যখন বাড়ি কিনি হাবড়ায়, আমার মা বাবাকে যখনই আমরা ওই বাড়ি ছেড়ে দিয়ে আসতে বলতাম, আমার মা এমনি একটু মেন্টাল পেশেন্ট হয়ে গেছিল বাড়িতে, আর আমার বাবার তখন ডায়ালিসিস চলছে, আমার মা বাবা সবসময় আমাদের সঙ্গে ঝগড়া করতো যখনই ছাড়তে বলতাম, ঝগড়া করে 1 মাস 1.5 মাস কথা বলতো না, মানে এমন হয়ে গেছিল ওই ফ্ল্যাটটা। তখন আমার মা বাবা আর আমার বড়দা ওই ফ্ল্যাটে থাকতো, আমার মেজদা আলাদা হয়ে গেছিল ফ্ল্যাট থেকে বিয়ের পরই, কারণ আমার মেজদা বুঝতে পেরেছিল ওই ফ্ল্যাটই সবকিছুর জন্য দায়ী,
বৌদিও নিশ্চয়ই, যে আমার মানে এক্স বৌদি ছিল, সেও দাদাকে নিশ্চয়ই কিছু বলেছিল, বৌদি কিছু দেখেছিল, সেটা কিন্তু দাদা আমাদের বলেনি, যাতে আমরা ভয় না পাই। বুঝতে পারছি। বুঝতে পেরেছো? এবার হুট করে একদিন বাবার ডায়ালিসিস হচ্ছে বাগুইআটি স্বস্তি নার্সিং হোমে। প্রথমে হতো আরএনটে করে, এবার বাবা অতটা ডিস্টেন্স লেকটাউন থেকে আরএনটে করে যাওয়া আসা, বাবার শরীর নিতে পারতো না, বাবা একদম শেষের দিকে চলে গেছিল। তো তো স্বস্তি নার্সিং হোমে বাবার ডায়ালিসিস হচ্ছে। আমি হাবড়া থেকে আমার গাড়ি নিয়ে যখন স্বস্তিতে পৌঁছেছি, আমি জানি বাবার এই সময় ডায়ালিসিস, আমি গিয়ে পৌঁছেছি। পৌঁছে আমার বাবা মানে আমার মা ওপরে ডায়ালিসিসের রুমে ওঠার আগে আমি উঠে গিয়ে বাবাকে যখন বলি যে বাবা, তোমাকে আজকে আর ওই বাড়ি ফেরত যেতে হবে না, তুমি চলো আমার সঙ্গে আমার বাড়ি। তো আমার বাবা ওই দিনকে জীবনে সব থেকে বেশি খুশি হয়েছিল, কারণ হাবড়ায় আজকে আমি বাড়িটা কিনেছি নিজের টাকায়। আমার বাবা খুব খুশি হয়েছিল ওই দিন। আমার বাবা এত খুশি হয়েছিল, আমার বাবার নিচ থেকে মানে ওপর থেকে নিচে নেমে এসে আমার মাকে বলছে আমার ছেলে আজকে নিতে এসছে, ওই নরকে আমি আর যাব না, আমি আমার ছেলের সঙ্গে চলে যাব। ইভেন আমার বাবাকে যখন আমরা হাবড়ায় নিয়ে আসি, হাবড়ায় এনে আমার বাবাকে 2 মাস বাঁচাতে পারি, আমার বাবার বাঁচলো না। আর আমার বাবার পায়ের যে বুড়ো আঙুলটায় যে ওই ডায়াবেটিক ফুট হয়েছিল, ওই আঙুলটায় বাবার ওই মানে ওই ফ্ল্যাটে থাকার দরুন ওই আঙুলটা 80% বাদ দিয়ে দিয়েছিল ডাক্তার। বাবার নাকি ডেলি এসে পায়ে ওই আঙুলে কে খেয়ে যেত। আমি ডাক্তারের মুখে এই কথাটাই শুনেছি যে তোমার বাবার ওইখানে তো খোঁচানো। লেকটাউনেরই একজন ডাক্তার, তার আমি নাম নিচ্ছি না, ডক্টর রয় চৌধুরী, তুমি হয়তো চিনবে। উনি আমায় বলেছিলেন তোমার বাবার পায়ের ওই জায়গাটা তো খোঁচানো, তোমার বাবা তো ওইখানে খুঁচিয়ে আনে। একটা কিডনির পেশেন্ট যে বিছনা দিয়ে ঠিক করে উঠতে পারে না, সে ওই জায়গাটা কি করে খোঁচাবে? আমার বাবাকে আর বাঁচাতে দিল না। ব্যাপারটা কি জানো, আমাদের এই চকচকে শহর, ঠিক আছে, তার মধ্যে অনেক বিল্ডিং, অনেক বাড়ি, এইগুলোর মধ্যেও এমন অনেক জিনিসপত্র রয়েছে না যেগুলো আমরা ইমাজিন করতে পারি না। তুমি আজকে বলছো বলে লোকজন জানছে, নয়তো জানতে পারতো কিভাবে কেউ? ঠিক। আমার আরো পাশের বাড়িতে কিছু একটা হতে পারে, সেটাই হয়তো আমি জানি না। একদম এখন এই ফ্ল্যাট কালচারে বা এখনকার পরিস্থিতিতে বাড়ির কথা কে কজনকে বলে? একদম ঠিক। বললে তো একটা যেটা ব্যাপার, আমরা এক্সাক্ট লোকেশন এই কারণে দিই না, মানে তাদের বেরিয়ে আসাটা প্রবলেমেটিক। একদম ঠিক। একদম ঠিক। কিন্তু আমার নামে এইটুকুনি বলতে পারি, আমার নাম দিয়ে তোমার চ্যানেলে যদি আমাদের ওই এরিয়ায় কেউ ফলো করে থাকে, আমার নাম বলাতে এবং আমার ডাক নাম বলাতে সবাই আগে দিয়েই জানে, মানে আমাদের ওই এরিয়াতে আমাদের ওই ফ্ল্যাটটি এখন লিটারেলিতে হন্টেড ফ্ল্যাট নামে পরিচিতি পেয়ে গেছে। কারণ আমরা যেহেতু লোকাল, আমরা তো আর অন্য জায়গা থেকে এসে ফ্ল্যাট কিনিনি। আমরা ওখানকার 100 বছরের আমার বাপ ঠাকুরদার বাড়ি, 100 বছর ওভার, আমরা ওখানকার একদম আদি, সুতরাং আমাদের সবাই চেনে। ঠিক আছে? বুঝতেও পারবে। আর হ্যাঁ, বুঝতে তোমার পারবে। সাথে কথা বলার সময় তো আমি বুঝতেই পেরেছি কোন জায়গায় কথা বলছো। এবার আমি তোমায় এত কিছু ঘটনা বললাম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। হুম। এবার এটা একটা প্রিকুয়াল আছে এটার। আচ্ছা। এটার প্রিকুয়াল হচ্ছে কোথা থেকে এই সমস্ত জিনিসগুলো আসে। আমাদের আমাদের ফ্ল্যাটটা যখন মানে এটা আমি আমাদের ফ্ল্যাট ছাড়ার পর আমি ওখানে, যেহেতু আমি লোকাল, আমি রিসার্চ করে জানতে পেরেছি আমাদের ওই বিল্ডিংটা যখন তৈরি হচ্ছিল না, আমাদের ওই বিল্ডিংটা ওখানে একটি খুব ফেমাস বাগানের মধ্যে বাগানের এরিয়া ছিল। খুব ফেমাস একটা বাগান রয়েছে, সেই বাগানটার নাম আমি এখানে উল্লেখ করব কি করব না তুমি বললে আমি করবো না, করছি না। ওই বাগানের মধ্যে মানে জায়গা অকুপাইড করে ওই বিল্ডিংটাকে তোলা হয়। ঠিক আছে? ওই বাগানটি আমাদের ওখানে এমনি হন্টেড বলে সব পরিচিতি। ঠিক আছে? বিল্ডিংটা যখন তোলা হয়, বিল্ডিংটা যখন 3rd ফ্লোর পর্যন্ত ওঠে, বিল্ডিং এর স্বাধীনতা দিবস না 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি, এই যে সিচুয়েশনটা মানে এই যে দিনগুলো, এই দিনগুলো এমন ভাবে পড়েছিল যে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মানে 4 দিন ছুটি। ঠিক আছে? ওই 4 দিন ছুটিতে বিল্ডিং এ যারা কাজ করতো, বিল্ডিং এর যারা লেবার, তাদেরও ছুটি থাকতো ওই সময়। ঠিক আছে? ছুটি থাকার কারণে 22 তারিখে বিকেল বেলায় ওই বিল্ডিং এ একজন মানে যে লেবার গুলো কাজ করতো, সেখানে মহিলা পুরুষ সবাই কাজ করে তুমি জানো, মানে যারা লেবার স্টাফ হয়। তো ওই লেবার স্টাফের মধ্যে একজন মহিলা যিনি বিধবা ছিলেন, যার বাড়ি ছিল মুর্শিদাবাদের কোনো একটা প্রত্যন্ত গ্রামে। ওকে? ওই ভদ্রমহিলার মির্গি রোগ ছিল, কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য, পেটের টানের জন্য, নিজের সন্তানদের মানুষ করার জন্য ওই ভদ্রমহিলা কলকাতা শহরে এসে এই বিল্ডিং এর বিল্ডার্স এর কাজ করতেন। আচ্ছা আচ্ছা।
ওই ভদ্রমহিলা যখন রাতে মানে ধরো 22 তারিখ বিকেলবেলা কাজ করে ওরা সব বেরিয়ে যাবে, 4 দিন ছুটি, বাড়ি চলে যাবে সবাই, যে যার গ্রামে চলে যাবে। 4 দিন ছুটি মানে ওদের কাছে 1 সপ্তাহের কাছাকাছি ছুটি, ঠিক আছে, বাড়ি চলে যাবে। তো ওই ভদ্রমহিলাও কাজ সেরে হাত পা ধুয়ে পেছনে একটি ওই দারোয়ানের যে জায়গাটি, ঘরের জায়গাটি, সেইখানে আমি তোমায় বলেছিলাম একটা কুয়ো আছে, মনে আছে গল্পের মধ্যে বলেছিলাম? মানে কুয়ো বলতে ওই চৌবাচ্চা মতন আছে, ওই দারোয়ানের জায়গার ওই যে জায়গাটা, ওই জায়গাটায় ওই ভদ্রমহিলা গিয়ে হাত পা ধুচ্ছিল, ঠিক আছে, এবং উনি মনে হয় শেষ যে ছিল, যে হাত পা ধোয়া বাকি ছিল, ঠিক আছে। তো সবাই মোটামুটি বেরিয়ে গেছে, উনি যখন হাত পা ধুচ্ছিল ওই জলের স্পর্শে মনে হয় ওনার কোনো মির্গি শুরু হয়েছিল। মির্গি শুরু হতে ওইখানে তখন আমাদের ওই পেছনের যে সেপটিক ট্যাঙ্কটা ওখানে তৈরি হচ্ছিল, ওই সেপটিক ট্যাঙ্কের মধ্যে মনে হয় জল ভরা ছিল অনেকটাই। মির্গি শুরু হতে উনি ওই মির্গি হতে হতে ওই সেপটিক ট্যাঙ্কের জলের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। পড়ে যেতে ওনার যারা সহকর্মী তারা সবাই চলে যায়, তারা ভেবেছে যে উনি হয়তো বাড়ি চলে গেছে, উনি বেরিয়ে গেছে না বলে। ওনাকে আর যেহেতু উনি ছোট মানে শীতকাল, ওই সময় শীতকাল, জানুয়ারি মাস মানে তাড়াতাড়ি সন্ধ্যে নামে, সুতরাং সবাই বাড়ি যাবে, যেহেতু সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছে। আর তারা ফিরেছে ঠিক 27 তারিখ, মানে 22 তারিখ থেকে 27 তারিখ, 22, 23, 24, 25, 26, 27, 4 দিন 5 দিন পর যখন ফিরেছে, ফিরে দেখছে যে ওই সেপটিক ট্যাঙ্কের ওই জলের মধ্যে ওই ভদ্রমহিলা মরে পড়ে আছে। এটার সাথে তোমরা কালপুরুষের কানেকশনটা কিভাবে পাচ্ছ? বোঝাচ্ছি, সব বোঝাচ্ছি। কালপুরুষ ওই জমিতে আগে দিয়েই ছিল, কালপুরুষ ওই জমিতে আগে দিয়েই ছিল। আচ্ছা আচ্ছা। কালপুরুষ তো আর, আমি যতদূর যা মানে রিসার্চ করে পেয়েছি, তুমি বলতে পারো ভালো, কালপুরুষ তো আর কোনো জায়গাতে আজকে এনে প্রতিস্থাপন করা যায় না। কালপুরুষ সেই যদি শক্তি থাকে, সেরকম ভাবে কারণ নেই। হ্যাঁ, প্রতিষ্ঠা করা যায় না। কালপুরুষ যদি কোথাও থাকে, প্রথম থেকেই থাকে, শেষ পর্যন্ত থাকে। এটাও হতে পারে যে ওনারা বলছে মির্গি হয়েছে বলে জলে পড়ে গিয়ে উনি নাকি মারা গেছে। এই খবরটি পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে, কারণ আমাদের বিল্ডিং এর যে বিল্ডার্স, যে প্রমোটার, সে ওখানকার প্রতিপত্তিওয়ালা একজন ব্যক্তি ছিলেন, যাদের আমরা কত বছর আগের কথা বলছো তোমরা? আমি তোমায় বলছি 95। 95 এর কথা বলছো? 95 এর কথা। ইভেন করতে হবে, এটাও হতে পারে কেউ হয়তো কালপুরুষই মেরেছে, ইউ নেভার নো। আমরা তো কেউ জানি না। আর ওই যে বুড়িকে আমার দাদা দেখেছিল, ওই বুড়িটা তো এই ভদ্রমহিলা হতে পারে। কারণ আমি যখন লাস্টে একজন যে জমিতে বা যে ক্ষেত্রে কালপুরুষ থাকেন, সেই ক্ষেত্রে যখনই কেউ মারা যাচ্ছেন, আমি আগেও দেখেছি বা অনেক কেসেও মানে এই ব্যাপারটার উল্লেখ পেয়েছি যে ওই ক্ষেত্রে কোনো মানুষ যদি মারা যান, তার আত্মা কিন্তু মুক্তি পায় না। ওটাই কথা, আমি ওটাই বলছি। আমি ওটার কথাই বলছি। তোমার দাদা কেমন আছেন? আমার দাদা এখন আপাতত ভালোই আছেন। ওই বাড়িটা তোমরা পুরোপুরি ছেড়ে দিয়েছো এখন? ওই বাড়িটা আমরা পুরোপুরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি ইভেন কৌস্তব, মানে সব থেকে একটা মানে মজার ব্যাপার, আমি যখন আমি ফ্ল্যাট কেনা হয় তখন আমার বয়স ক্লাস 9-10, মানে হচ্ছে 15-16 বছর। ইভেন আমার যখন 30 বছর বয়স হয় তখন আমি হাবড়ার বাড়িটি কিনি। মানে 15 বছরে ওই ফ্ল্যাট কেনা হয়, 30 বছরে হাবড়ার বাড়ি কেনা হয়, ঠিক আছে। যখন আমি আমার হাবড়ার বাড়িতে কিনি, মানে আমি 30 বছর বয়সে একটি ছেলে যদি নিজের বাড়ি কেনে, নিজের ফ্ল্যাট কেনে, সেটা অনেকই কম এজ একটা নিজের বাড়ি কেনার জন্য, ঠিক আছে। মানে আমি আমার বাবার টাকায় কিনিনি, আমি আমার শ্বশুর মশাইয়ের টাকাও কিনিনি, আমি নিজের উপার্জিত টাকায় এই বাড়িটি কিনি। এটি 4.5 কাঠার ওপর, হাবড়ার ওপর একটি বাড়ি। আমি এই বাড়িটিতে প্রথম দিন যেদিন এসেছিলাম, মানে যেদিন আমি ডিসাইড করি বাড়িটা আমি কিনি, আমি প্রথম এই বাড়ি বাস্তু পরীক্ষা করাই। এটা খুবই ইম্পর্টেন্ট কোনো নতুন জায়গা কেনার আগে। বাস্তু পরীক্ষা করাই। আমি এই বাড়িতে একটি তন্ত্রক্রিয়া করাই, যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায় এই বাড়িতে কোনো অতৃপ্ত আত্মা কিংবা অতৃপ্ত কোনো মানে অশরীরিক আছে কিনা। যেহেতু আমার এই বাড়িটি আমার কেনার মোটামুটি 5-6 বছর আগে থেকে খালি পড়েছিল। আচ্ছা আচ্ছা। করিয়ে
আমি সবকিছু মানে ইভেন আশেপাশে লোককে বিভিন্নভাবে আমি জিজ্ঞাসা করে আমি কনফার্ম হয়ে আমি বাড়িটি কিনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি 5 বছর এই বাড়ি 4 বছর এই বাড়িতে রয়েছি, আমি পুরোপুরি শান্তিতে রয়েছি। মানে একটা বাড়ির বাস্তু কতটা ইম্পর্টেন্ট হতে পারে। লোকে ফ্ল্যাট কিনে সুন্দর দেখতে, রোড সাইড, লেক সাইড, এ সাইড, আমিও একজন প্রমোটার, আমি এখন প্রমোটিং করি, ঠিক আছে। লোক 3rd ফ্লোর, 4th ফ্লোর, 5th ফ্লোর, টপে হলে আরো ভালো, টপ ফ্লোর হলে আরো দামি, এই সাইড, এই ভিউ, ওই ভিউ ম্যাটার করে না দাদা। তুমি যেখানে শান্তিতে থাকছো, প্রসপারাস হচ্ছ, টাকা পয়সার ফ্লো রয়েছে, পরিবারের সম্পর্ক ভালো আছে, হেলথ ভালো আছে, এর থেকে বেশি কিছু চাই না ভাই। চাই না, একদম ঠিক। তুমি যেখানে ফ্ল্যাট কেনো, যেখানে বাড়ি কেনো, যেখানে নিজের বাসস্থান রাখবে মনে করবে, সেই জায়গার বাস্তুটা তোমার সবার আগে পরীক্ষা করতে হবে। একদম। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আজকের এই ঘটনাটা কমেন্ট করে জানান। কোথা থেকে দেখলেন, কটার সময় দেখছেন, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এতটা অবধি যদি আমাদের এই এপিসোড শুনে ফেলেন, তাহলে কি রিলেটেড ঘটনা চান কিউরিও ফাইটে, সেটাও কিন্তু জানাবেন। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটে এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে